ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে স্থির বিদ্যুৎ, সেটার 279 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। এখন আমরা বাকি অংশ কন্টিনিউ করব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেখানে চলে যাই। 10.4 বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স। আমরা একটু আগেই দেখেছি বিপরীত চার্জ একে অন্যকে আকর্ষণ করে, কিন্তু এক ধরনের চার্জ একে অন্যকে বিকর্ষণ করে। তবে আমরা এখনো জানি না ঠিক কতখানি আকর্ষণ কিংবা বিকর্ষণ করে। সেটা বুঝতে হলে আমাদের কুলম্বের সূত্রটি একটুখানি দেখতে হবে। বিজ্ঞানী কুলম্ব দুটি বিন্দু চার্জের মাঝে কতখানি বল কাজ করে সেটা বের করেছিলেন। এরকম একটা বলের সূত্র আমরা এর মাঝে দেখে ফেলেছি। ঠিক আছে, সেটা হচ্ছে নিউটনের মাধ্যাকর্ষণ বলের সূত্র। সেটি ছিল অনেকটা এরকম। তো এই যে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র আমরা জানি, দুইটা এম ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ সমান হচ্ছে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো যে এই সূত্রটা যদি আমরা বুঝে থাকি, তাহলে চার্জগুলোর দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা বুঝতে পারবো, সেম ভাবেই কাজ করে। যেমন এখানে আমরা জানি যে মাধ্যাকর্ষণ বলের ক্ষেত্রে এখানে এককগুলো হচ্ছে তোমার ভরে পরিমাপ করা হয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলটা কাজ করে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ দুইটা বস্তুর ভরের গুণফল যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল কি হবে, তত বেশি হবে। আবার এটা কাজ করে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব যত গুণ বাড়বে, আকর্ষণ বল তার বর্গের আকারে কমবে। অর্থাৎ দূরত্ব যদি 4 গুণ হয়, তাহলে বল কমে যাবে কত গুণ, 4 চৌকা 16 গুণ। দূরত্ব যদি 2 গুণ বাড়ে, তাহলে বল কমে যাবে 2 দুগুণে 4 গুণ। আবার দূরত্ব যদি 2 গুণ কমে যায়, তাহলে বল কি হবে, বেড়ে যাবে 2 দুগুণে 4 গুণ। তো এরকম তাহলে আমরা এখানে দেখলাম ঠিক একইভাবে তড়িৎ যে বল আছে, দুইটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ওগুলো সেম ভাবেই কাজ করে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। মজার ব্যাপার হচ্ছে, ভর m1 এবং আর m2 কে চার্জ q1 আর q2 দিয়ে পরিবর্তন করে দিলেই আমরা কুলম্বের সূত্র পেয়ে যাব। মাধ্যাকর্ষণ বলের জন্য ধ্রুবটি ছিল g, এবার ধ্রুবকটির জন্য আমরা k ব্যবহার করব, এইটুকুই শুধু পার্থক্য। অর্থাৎ যদি q1 এবং q2 দুটি বিন্দু চার্জ r দূরত্বে থাকে, তাহলে তাদের ভেতর f এর পরিমাণ, এটা f সমান হবে কি, ওই আগের মধ্যে একদম সেম টু সেম এফ কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওখানে যেমন বলটা কার উপর নির্ভর করতো, ভর দুইটা ভরের গুণফলের উপর নির্ভর করতো, আর এখানে আকর্ষণ বল কার উপর নির্ভর করবে, দুইটা চার্জের গুণফলের উপর। অর্থাৎ দুইটা চার্জের গুণফলটা যত বেশি হবে, ইন্ডিভিজুয়াল চার্জ না, দুইটা চার্জ গুণ করার পর গুণফলটা যত গুণ বেশি হবে, আকর্ষণ বল তত গুণ বেশি হবে। আর একই হবে এখানেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত গুণ হবে, বল তার বর্গের গুণ কমবে। ঠিক আছে, 1/r²। আর ওইখানে যেমন মহাকর্ষীয় ধ্রুবক কি ছিল, জি ছিল। জি এর সংজ্ঞা দিয়েছিলাম আমরা কি, 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে থাকলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেটা ছিল জি। তার মান ছিল 6.67 × 10⁻11। আর এখানে কে হচ্ছে একইভাবে দুইটা 1 কুলম্ব চার্জ। তাহলে q1 এর মানও যদি 1 কুলম্ব হয়, আর q2 এর মানও যদি কি হয়, 1 কুলম্ব হয়, অর্থাৎ দুইটা 1 কুলম্ব বস্তুর মধ্যেকার দূরত্ব যদি কয় মিটার হয়, আর অর্থাৎ 1 মিটার হয়, আর এর মান যদি 1 মিটার হয়, সেক্ষেত্রে সবই কি হয়ে যাবে, 1 1 1 হয়ে যাবে। যেমন এফ সমান কি কে, তখন এফ সমান কে হয়ে যাবে, তার কারণ q1 চার্জের মানও 1, q2 চার্জের মানও 1, দূরত্ব হচ্ছে কি 1 মিটার, 1 সব 1 হয়ে গেল। তাহলে এই যে আকর্ষণ বলটা কার সমান হইলো, কে এর সমান হলো। তাহলে কে এর মান হচ্ছে কি, দুইটা 1 কুলম্ব চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে তার ধ্রুবক কে। এটাকে অনেক সময় বলা হয় তড়িৎ মাধ্যমাঙ্ক। ঠিক আছে, কে এটাকে বলা হয় তড়িৎ মাধ্যমাঙ্ক। এখানে q1 আর q2 দুটি চার্জের একক হচ্ছে কুলম্ব, এবং r বা দূরত্বের একক হচ্ছে মিটার। কাজেই কে এর একক আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো যে কোনো একক থেকে এইসব ধ্রুবকের যে একক বের করার যে নিয়মটা আমি ওখানেই শিখিয়ে দিয়েছি। এখানেও যদি বলি যে এফ সমান হচ্ছে কি, কে q1 q2 ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কে সমান কত পাবো, এফ উপরে হবে কি এফ আর স্কয়ার, তাহলে কে ঠিক থাকবে, আর স্কয়ার এফ এর কাছে যাবে, আর q1 q2 এফ এর নিচে আসবে, তাহলে q1 q2।
তাহলে এফ এর একক হচ্ছে কি নিউটন, আর এর একক হচ্ছে মিটার, তারপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে কি কুলম্ব স্কোয়ার। তাহলে হয়ে যাবে কি, এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কে এর একক হবে কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই যে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা একক নিজে নিজেই মুখস্থ করার দরকার হয় না, আমরা নিজে নিজেই কি করতে পারি, তৈরি করতে পারি, যদি আমাদের সূত্রটা কি থাকে, জানা থাকে। তো কুলম্ব হচ্ছে চার্জের একক। আমরা পরের অধ্যায়ে দেখব চার্জের প্রবাহটাই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট, আবার কারেন্টের একক হচ্ছে কি এম্পিয়ার। 1 সেকেন্ড ব্যাপী 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করা হলে প্রবাহিত চার্জের পরিমাণ হচ্ছে 1 কুলম্ব। তাহলে 1 কুলম্বের এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। তাহলে কারেন্ট হচ্ছে মৌলিক একক, আর সময় হচ্ছে কি একটা মৌলিক একক। এই দুইটা মৌলিক এককের মাধ্যমে কুলম্ব নামক যে লব্ধ রাশিটা আছে, সরি একক না রাশি, এম্পিয়ার আমরা জানি বিদ্যুৎ প্রবাহ একটা কি মৌলিক রাশি, সময় একটা কি মৌলিক রাশি, এই দুইটাকে ইয়া করে তোমার একটা লব্ধ রাশি কুলম্ব, যেটা চার্জের পরিমাণ, এটাকে কি করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে 1 সেকেন্ডে কোনো একটা তারের মধ্য দিয়ে, 1 সেকেন্ডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ চার্জ লাগবে, 1 সেকেন্ডে 1 এম্পিয়ার প্রবাহ এই দিক দিয়ে যাওয়া লাগবে, তাহলে এর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটা হচ্ছে কি 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে 1 কুলম্ব সমান হচ্ছে কি 1 এম্পিয়ার পার 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 কুলম্ব মানে হচ্ছে 1 সেকেন্ডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে বলা হচ্ছে কুলম্ব। ঠিক আছে, অথবা এইভাবে সংজ্ঞায়িত করা যায়, প্রতি যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যে কোনো তারের মধ্যে, সেটা মোটা হোক চিকন হোক এটা দেখার বিষয় না, এরকম যে কোনো তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে কি তার চার্জের পরিমাণ। অর্থাৎ চার্জ হচ্ছে কি প্রতি একক সেকেন্ডে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ তাহলে তাহলে এখান থেকে আমরা সি সমান বলতে পারি কি, তাহলে কুলম্বকে আমরা বলতে পারি কি এম্পিয়ার পার সেকেন্ড, এম্পিয়ার পার সেকেন্ড। তাহলে 1 কুলম্বকে আমরা বলতে পারি কি 1 এম্পিয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অন্যভাবে আবার 1 এম্পিয়ার সমান আমরা কি লিখতে পারি, 1 এম্পিয়ার সমান হবে কি 1 এম্পিয়ার সমান হচ্ছে 1 জুল সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 কুলম্ব সেকেন্ড আর কি। ঠিক আছে, তো তো ওটা দরকার নাই, এম্পিয়ার যেহেতু একটা মৌলিক একক, সেক্ষেত্রে এম্পিয়ার এবং সেকেন্ডের মাধ্যমেই কুলম্বের সংজ্ঞা কি করা হয়, প্রদান করা হয়। ঠিক আছে, তো এরপর অংশে আমরা চলে যাই সরাসরি। তাহলে এইখান থেকে যে কুলম্বের যে সংজ্ঞাটা, এটা তোমরা অবশ্যই কি করবা, মাথায় রাখবে, এবং কুলম্ব জিনিসটা কি বুঝতে হবে। সেটা হচ্ছে 1 সেকেন্ডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ চার্জ কি যেতে হবে, সেই পরিমাণ চার্জকে আমরা বলবো 1 এম্পিয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে, তবে কুলম্ব বোঝার সবচেয়ে খাঁটি পদ্ধতি হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের পরিমাণটি বোঝা, চার্জের পরিমাণটি বোঝা। তো ওটা যেমন একটা বোঝা যায়, আবার এর চেয়েও ভালোভাবে বোঝা যায়, যেমন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো নিয়ে পড়াশোনা করছি, যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 গুণন 10⁻19 কুলম্ব। এটা ইলেকট্রনের জন্য নেগেটিভ আর প্রোটনের জন্য পজিটিভ। তার মানে আমরা বলতে পারি যে 1 কুলম্ব চার্জ সমান কত হবে, তাহলে এখানে একটা ইলেকট্রন মানে হচ্ছে কি এত কুলম্ব। তাহলে আমরা বলতে পারি, তাহলে 1 কুলম্ব সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। তাহলে 1 কুলম্ব সমান হবে কত, 1/1.6 গুণন 10⁻19। এইটাকে আমরা যদি উল্টায় দেই, তাহলে যা হবে সেটাই হবে মূলত কি এতটি ইলেকট্রনের চার্জ হবে কি 1 কুলম্ব। তো এটা আমরা কিভাবে পাইলাম সেটা যদি দেখানোর চেষ্টা করি, মানে 1 কুলম্ব জিনিসটা কি সেটা সম্পর্কে যদি আমরা একটা আইডিয়া নিতে চাই, সেটা আমরা দেখো এখানে আমরা মাইনাসটাকে হিসাব করতেছি না, যে 1 এতটি, এটা ইলেকট্রন হইতে পারে বা প্রোটন হইতে পারে, এত, তো এত কুলম্ব সমান, সরি এটা হচ্ছে কি এত, তাহলে এত কুলম্ব সমান হচ্ছে কি একটি ইলেকট্রন অথবা কি প্রোটন। অতএব 1 কুলম্ব সমান কত হবে, তাহলে 1/1.6 গুণন 10⁻19 এতটি কি ইলেকট্রন। তো আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে যদি আমরা চাপ দেই, তাহলে এটা আমরা পাবো
6.25, এদিকে আমি লিখতেছি 6.25 ইন্টু 10 পাওয়ার 18, 10 পাওয়ার কি 18, এটা ক্যালকুলেটরে তোমরা দেখবে এত। তার মানে আমরা বলতে পারি যে এতটি ইলেকট্রন অথবা কি প্রোটনের চার্জ যত হবে সেটা হবে কি 1 কুলম্ব। তাহলে বোঝাই যাচ্ছে যে 1 কুলম্ব কি ইলেকট্রন এবং প্রোটনের চার্জের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, এই জন্য মাইক্রো কুলম্ব এককটা ইউজ করা হয় জেনারেলি, শুধু কুলম্ব ইউজ করা হয় না এই চার্জ পরিমাপের ক্ষেত্রে। এই জন্য জেনারেলি তোমরা হিসাব পরীক্ষা যেগুলো অঙ্ক আছে সেগুলোতে অনেক সময় দেখবা কি এই মাইক্রো কুলম্বটাকে ইউজ করা হবে। এইভাবে মাইক্রো কুলম্ব, আমরা জানি মাইক্রো মানে হচ্ছে কি 10⁻6 কুলম্ব। ঠিক আছে, তো এই জন্য কি অনেক কুলম্ব একটা অনেক বড় একক হয়ে যাচ্ছে, তার কারণ দেখতেই পাইতেছ যে কতগুলো ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1 কুলম্ব। তো সেই ক্ষেত্রে 1 কুলম্ব এককটা বেশ বড়, এই জন্য মাইক্রো কুলম্ব এককটা ব্যবহার করা হয়। তাহলে মাইক্রো কুলম্ব হচ্ছে 10⁻6, 1 কুলম্বের এত ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো তো 1 কুলম্ব সম্পর্কে তোমরা তাহলে একটা আইডিয়া পাইছো যে 1 কুলম্ব জিনিসটা কি, যে 6.25 গুণন 10 পাওয়ার 18 এতগুলো ইলেকট্রনকে একত্রিত করে যে চার্জ হবে সেই চার্জই হবে 1 কুলম্ব। তো মোটামুটি এটা অনেক বড় একটা জিনিস। তো তোমরা দেখতেই পাচ্ছ Q1 এবং Q2 যদি দুটি পজিটিভ বা নেগেটিভ হয় তাহলে F এর মান হবে পজিটিভ, তখন একটি অন্যটিকে বিকর্ষণ করবে। যদি একটা পজিটিভ অন্যটি নেগেটিভ হয় তাহলে F এর মান হবে নেগেটিভ, যার অর্থ বলের দিক পরিবর্তন হলো, অর্থাৎ চার্জ দুটি একটা আরেকটিকে আকর্ষণ করবে। আমরা সেটা আগেই দেখেছিলাম, সূত্র থেকেও সেটা আসছে। তা সূত্রে এখানে একটা জিনিস, তাহলে আমরা এমনিতেই জানি যে দুইটা চার্জ যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ করে, আর যদি দুইটা একই ধর্মী হয় তাহলে বিকর্ষণ করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যদি, ওই জন্য আমরা অনেক ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় এখানে কি দেই না, চিহ্নগুলো দেই না, কিন্তু আমরা যদি অঙ্কগুলো করার সময় এখানে কি দেই, এফ সমান যে Q1 এবং Q2 আছে, এই Q1 এবং Q2 এর যদি আমরা কি করি মান বসাই দেয়, তো মানের ক্ষেত্রে আমরা সাধারণত প্লাস বা মাইনাস কি বসাই না। তার কারণ আমরা জানি যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে আমরা সেটা কি করি আকর্ষণ ধর্মী বলি। আর যদি দুইটা সেম ধর্মী হয় তাহলে বিকর্ষণ ধর্মী হয়, সেক্ষেত্রে যেন মান দেই না। তারপরও যদি অনেক সময় আমরা মান দেই বা এমসিকিউতে অনেক সময় আসে, দেখো আমরা যদি মানগুলো দিয়ে বসাই তাহলে যদি আলাদা আলাদা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে গুণফলটা কি হবে নেগেটিভ হবে। তাহলে গুণফলটা যখন, তাহলে এই ফলাফলটা যখন কি হবে নেগেটিভ হবে, তখন আমরা ধরবো কি এটা আকর্ষণ ধর্মী। এটা কি হবে আকর্ষণ ধর্মী হবে, অর্থাৎ একটা আরেকটাকে টানবে। আবার এই এফ এর মানটা যখন কি হবে সেম হবে, অর্থাৎ দুইটাই প্লাস হবে, তখনও এটা কি হবে প্লাস। আমরা জানি প্লাস আর প্লাস গুণ করলে কি হবে প্লাস হবে। আবার দুইটাই যখন ঋণাত্মক হবে তখনও কিন্তু এটা কি হবে প্লাস হবে। সেক্ষেত্রে চিহ্ন দিয়ে বসানোর পর আমরা বলতে পারি এফ এর মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে এটা বিকর্ষণ ধর্মী হবে, সেক্ষেত্রে কি হবে বিকর্ষণ হবে। বুঝতে পারছো তাহলে কেন? তাহলে আমরা সাধারণত এটা চিহ্ন দিয়ে করি না, আমরা জানি, কিন্তু অনেক সময় এমসিকিউর জন্য মাথায় রাখবা যে আকর্ষণ বলটা অর্থাৎ তড়িৎ বল যদি কি হয় ঋণাত্মক হয়, তড়িৎ বল যদি কি হয় ঋণাত্মক হয় তাহলেই কি হবে আকর্ষণ ধর্মী হবে। আর যদি তড়িৎ বল কি হয় ধনাত্মক হয় সেক্ষেত্রে কি হবে, তড়িৎ বলটা যদি কি হয় হিসাব নিকাশ করে আমরা দেখি চিহ্ন বসিয়ে, যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে এটা কি হবে বিকর্ষণ ধর্মী হবে। ঠিক আছে, সেক্ষেত্রে বিকর্ষণ ধর্মী হবে। সেক্ষেত্রে এই জিনিসটা কি অবশ্যই তোমরা মাথায় রাখবে, অনেক সময় কি হতে পারে তোমাদের কনফিউশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, তো আমরা পরের অংশে চলে যাই, তাহলে আর এখানে আমরা সময় নষ্ট না করি। তাহলে আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। তাহলে আমরা যদি একটা অঙ্ক দেখি তাহলে সূত্রটা হয়তো আরো ক্লিয়ার হবে। একটি 1 কুলম্ব চার্জ একটি -1 কুলম্ব চার্জ 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে বোঝাই গেল তাহলে দুটো চার্জের ভেতর বল কতটুকু হবে। তাহলে বলের যে সূত্র আছে আমরা জানি F1 কে সমান F সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কে এর মানটা সম্পর্কে আমরা বলি নাই, কে এর মান দেওয়া আছে। কে এর মান হয় কি 9 গুণন 10⁻9 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে, নিউটন নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে কে এর মান এত বলতে কি বোঝাও,
কি বোঝো? তখন আমরা বলতে পারি যে দুইটা 1 কুলম্বের চার্জ যদি 1 মিটার দূরে থাকে, দুইটি 1 কুলম্ব চার্জ যদি 1 মিটার, একটা 1 কুলম্ব আর একটা 1 কুলম্ব যদি এদের দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্স কি হয় 1 মিটার হয়, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা হবে কি এত নিউটন। ঠিক আছে, এত নিউটন। তাহলে অনেক, কিন্তু ঠিক আছে, অনেক বেশি আকর্ষণ বল হবে। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে। তখন আমরা জানি যে 1 কুলম্ব চার্জটা কিন্তু নেহায়েত কি না, কম না। 1 কুলম্ব চার্জ কিন্তু অনেক বেশি। এই জন্য 1 কুলম্ব চার্জকে যদি রাখা হয় তাহলে সেটার বলের পরিমাণও দেখো কত বেশি আছে, 9 গুণন 10 পাওয়ার 9 নিউটন। ঠিক আছে, হিউজ পরিমাণ আকর্ষণ বল। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে 1 কুলম্ব চার্জ তো অনেক বড় চার্জ, এত চার্জ একসাথে জমা হওয়াটা কি খুব কঠিন। তার কারণ এতগুলো চার্জ, 1 কুলম্ব চার্জ হওয়া মানে আমরা একটু আগে দেখলাম 6.25 গুণন 10 পাওয়ার 18 এতটি ইলেকট্রন, ঠিক আছে, বা এতটি প্রোটন। এই জন্য তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আকর্ষণ বলটা কি হবে, অনেক বেশি হবে। যেখানে তোমার তোমার আমরা যেটা পড়ছি যে পদার্থের যে নিউক্লিয়াস আছে, আমরা জানি 118টা, যে মৌলটা কি 118তম, যে মৌলটা 118তম, সেই মৌলের শেষে কি আছে 118টা কি আছে প্রোটন আছে। কয়টা আছে? 118টা প্রোটন আছে, আর বাইরে 118টা ইলেকট্রন আছে। এদের মধ্যকার আকর্ষণ বলের কারণেই এই মৌলটা কি হয় অনেক বেশি শক্তিশালী, স্টেবল, এবং মানে মোটামুটি আমরা জানি যত বেশি পারমাণবিক সংখ্যা বেড়ে যায় মৌলগুলো তত বেশি কি হয়, ভারী হয় এবং শক্ত হয়। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে মাত্র 118টা ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বলের এই অবস্থা, সেখানে এই এতগুলো ইলেকট্রন প্রোটনের মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে, বুঝতে পারছো? তো সেটা যদি আমরা, তাহলে এটাই হচ্ছে 1 কুলম্ব। তাহলে এখানে তো আমরা দেখতে পাইতেছি যে ওইখানে 1 কুলম্ব 1 কুলম্ব করেই আছে, তাহলে স্বাভাবিকভাবে কে এর মানটাই পাবো আমরা। তো আমরা যদি দেখি যে কে শুধু, কিন্তু কে এর আমরা কি পাবো, এটা যদি 1 কুলম্ব, এটা -1 কুলম্ব, তাহলে এই জন্য কি পাবো আমরা, মানটা কি পাইলাম, ঋণাত্মক পাইলাম। তখন একটা পজিটিভ মান, একটা নেগেটিভ মান, ঋণাত্মক। আর আমরা একটু আগে বললাম যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝবো এটাকে আকর্ষণধর্মী। ঋণাত্মক বল হলে কি হয়, আকর্ষণধর্মী হয়। বুঝতে পারছো? তাহলে এটা খুবই সিম্পল একটা অঙ্ক, মানগুলো জাস্ট বসায় দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একক, এককের বিষয়টা সবসময় মাথায় রাখবা। সেন্টিমিটার আছে সেটাকে মিটার বানাইতে হইলো। তো এখানে কে এর মানটাই কেন আসলো না, আমি বললাম কে এর মানটা আসবে, কিন্তু আসলো কম, এক পরিমাণ কম। 9 আছে, এটা তোমার 8 হয়েছে। তার কারণ হচ্ছে এখানে ডিস্টেন্সটা 1 মিটার নাই, ডিস্টেন্সটা আছে কত, ডিস্টেন্সটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, মানে ডিস্টেন্সটা একটু কি কম। এই জন্য আকর্ষণ বলটা কি আসছে, বেশি আসছে। এই যে আকর্ষণ বল কি আসছে, বেশি আসছে, সরি কম না, বেশি আসছে। ওখানে ছিল 10 পাওয়ার কি 2, তাহলে আকর্ষণ 10 গুণ ছিল, ওই জন্য 100 গুণ। আকর্ষণ দেখো 1 মিটারের চেয়ে কি 10 ভাগের 1 ভাগ না, 10 সেন্টিমিটার, আর 1 মিটার থাকলে হয়তো এত, তাহলে 10 সেন্টিমিটার আছে, তার মানে কি 10 ভাগের 1 ভাগ, তাহলে কত হবে, তাহলে বর্গের সমানুপাতিক। তাহলে 10 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 10 স্কয়ার গুণ কি হবে, বেশি হবে, অর্থাৎ 100 গুণ বেশি হবে। 10 ভাগ হইলো, দূরত্ব হয়েছে কি 10 ভাগের 1 ভাগ 1 মিটার থেকে, তাহলে আকর্ষণ বল হবে কি 10 10 100 গুণ। এই যে আকর্ষণ বল কিন্তু 100 গুণই হয়েছে। দেখো এখানে 10 পাওয়ার 9, আর এইখানে দেখো 10 পাওয়ার 11। ঠিক আছে, তখন এটাকে 10 পাওয়ার 9 কে যদি আমরা কি করি 10 দিয়ে 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 9 গুণন 10 পাওয়ার 11 হবে। তখন দুইটা শূন্য আছে, এটা 10 স্কয়ার। এটা এটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে 10 স্কয়ার, 2 আর 9 যোগ করলে 11। তো সূচকের নিয়মে এগুলো আছে, তাহলে ওটাও আমরা বুঝতে পারলাম হিসাব করে। তাহলে আবার বি নম্বর বলছে যদি 1 মিটার দূরে অবস্থিত 5 কুলম্ব এবং 3 কুলম্ব হয়, সেক্ষেত্রে তোমার আকর্ষণ বলগুলো কেমন হবে। জাস্ট এখানে মান বসাই দিবে। এখানে দেখো দুইটাই পজিটিভ আছে, তাহলে মানগুলো আসবে কি পজিটিভ মান আসবে গুণ করে। তো আমরা জানি পজিটিভ মান হলে সেটা বিকর্ষণধর্মী হবে, এবং তারা বিকর্ষণ বলটা সবসময় কাজ করবে কিভাবে। তো এখানে বিন্দু চার্জ নিয়ে কিছু কথা বলা যেতে পারে। তো বিন্দু চার্জ জিনিসটা কি, বিন্দু, আমরা বিন্দুর সংজ্ঞা জানি। তো বিন্দু বলতে এমন একটা অবস্থান বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, যার একটা কি আছে, জাস্ট অবস্থান আছে। এই বিন্দু চার্জও এরকম, যে চার্জের পরিমাণটা অত্যন্ত কি হবে, ক্ষুদ্র হবে, যে চার্জটার কি আমরা কোনো বিস্তার বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম কিছু পাবো না। অর্থাৎ এটা একটা পয়েন্ট চার্জ, অর্থাৎ একটা পয়েন্ট যেরকম জাস্ট যার একটা অবস্থান আছে, ঠিক সেই রকম এই চার্জটারও কি থাকবে,
জাস্ট একটা অবস্থান থাকবে, কিন্তু এটা তোমার কোনো দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকবে না। যেমন একটা আমরা যদি পরমাণুর কথা বিবেচনা করি, পরমাণুকে কিন্তু আমরা কি বিন্দু চার্জ হিসাবে কল্পনা করা যেতে পারে, বাট এক্স্যাক্টলি পরমাণু কি না, বিন্দু চার্জ না। তখন পরমাণুর কি আছে, একটা ব্যাসার্ধ আছে, পরমাণুর কি আছে, একটা ব্যাসার্ধ আছে, এবং পরমাণু হচ্ছে মেইনলি একটা কি গোলকের মতো, এটা চতুর্দিকে তার কি আছে, একটা আয়তন আছে। তো বিন্দু চার্জের ক্ষেত্রে তার এখানে কেন্দ্র থেকে দেখো পরিধিগুলোর কি আছে, একটা ডিস্টেন্স আছে, কিন্তু বিন্দু চার্জ বলতে বোঝাচ্ছে জাস্ট বিন্দু, এর কি নাই, কোনো ব্যাসার্ধ থাকবে না, ঠিক আছে, আলাদাভাবে এর পেরিফেরি কি থাকবে না এরকম। সেক্ষেত্রে মানে বিন্দুর বিষয়টা এইরকম, এইরকম চার্জকে বলা হচ্ছে বিন্দু চার্জ। অর্থাৎ বিন্দু চার্জের পুরো চার্জের অস্তিত্ব আর তার কেন্দ্র কি, যেমন এই যে এই চার্জটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কি এই চার্জটা এর কেন্দ্র থেকে কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু এর কি আছে, চার্জগুলো এই গোলকের চতুর্দিকে আছে, ইলেকট্রনগুলো আছে, কিন্তু বিন্দু চার্জের ক্ষেত্রে চার্জগুলো মানে কেন্দ্রই শুধু থাকবে এবং ওখানেই চার্জ থাকবে, বাইরে কোনো পেরিফেরি থাকবে না। এইরকম চার্জকে বলা আছে বিন্দু চার্জ। এখানে এই ক্ষেত্রে কি তোমার আলাদা কোনো কেন্দ্র নাই, আলাদা কোনো পেরিফেরি নাই। তো তো এইরকম দুইটা বিন্দু চার্জ যখন তোমার কত আছে 0.5 মিটার আছে, তো বিন্দু চার্জের ক্ষেত্রে দুইটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু তার কি হবে, বিন্দু দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সই কি হবে, ঠিক আছে। তাহলে বিন্দু চার্জ দুটা, কিন্তু চার্জ যদি বিন্দু চার্জ না হয়, বিন্দু চার্জ না হয় সেই চার্জের যদি কি থাকে, একটা রেডিয়াস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব তখন কিন্তু কি নিতে হবে, এই কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব নিতে হবে, কি থেকে, এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটাই হবে কি চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স। এই যে এই ডিস্টেন্সটাই কি চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব। আর বিন্দু চার্জের ক্ষেত্রে তো কেন্দ্রই একটাই, আলাদা কোনো পেরিফেরি নেই, এটাই কেন্দ্র, এটাই চার্জ। তো যাই হোক, এগুলো অঙ্কের ক্ষেত্রে অনেক সময় মাথায় রাখা হয়, সবসময় বিন্দু চার্জ দেয় না, কখনো কখনো এরকম চার্জের একটা পরিধি রেডিয়াস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু এর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নিতে হয়। তো সেই ক্ষেত্রে বিন্দু চার্জ জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এইখানে কি এর রেডিয়াস থেকে কি করা হয়েছে, পরিধি থেকে হিসাব করা হয়েছে, তাহলে বুঝতে হবে তাহলে এটা একটা বিন্দু চার্জ, এটা একটা কি বিন্দু চার্জ, যদিও বোঝার সুবিধার্থে বড় করে আঁকা হয়েছে, এটা একটা বিন্দু চার্জ, এটা একটা বিন্দু হিসেবে কল্পনা করা হয়েছে। কিন্তু এটাকে যদি একটা গোলক হিসেবে কল্পনা করা হয়তো তখন কিন্তু কি কেন্দ্র থেকে কাজ করতো, তখন ডিস্টেন্সটা কি হইতো তোমার, এটা কেন্দ্র থেকে নিতে হইতো, ঠিক আছে, তার কারণ এটা একটা রেডিয়াস আছে, যেহেতু এটা একটা বিন্দু না, ঠিক আছে। তো অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো এরকম বিন্দু চার্জ বলে, তখন বিন্দু চার্জ তখন বাইরে থেকে নিলেই হয়। আর যখন এটা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে এরকম একটা কেন্দ্র দেওয়া থাকে, পরিধি ব্যাসার্ধ দেওয়া থাকে, এই ডিস্টেন্সটা দেওয়া থাকে, সেক্ষেত্রে এটাকে বিন্দু চার্জ হিসেবে কল্পনা করতে হলে তখন মনে করতে হয় যে এই চার্জটা সম্পূর্ণ চার্জ তার কেন্দ্রে কি আছে, জমা আছে, তখন এটা একটা বিন্দু চার্জ হয়ে গেল। এই কেন্দ্রে একটা বিন্দু চার্জ হিসেবে কল্পনা করে কেন্দ্র থ্রু কেন্দ্র দূরত্ব বের করে এটা আছে তার কি এক্সাক্ট দূরত্ব। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তো আমরা এখানে যাই, এই প্রশ্নে যাই, তাহলে এখানে অঙ্কটা আগের মতোই, এখানে এফ সমান কি, এখানে কি বলছে যে প্রশ্নটা একটু আলাদা, সেটা হচ্ছে যে একটি 5 কুলম্ব এবং 3 কুলম্ব দুইটা হচ্ছে পজিটিভ চার্জ 1 মিটার দূরে রাখা আছে। এখন তৃতীয় একটি চার্জ কিউ এমনভাবে দুটি চার্জের মাঝখানে রাখো যেন সেটি কোনো বল অনুভব না করে। তো এইরকম অঙ্ক সবচেয়ে বেশি আসে তোমাদের পরীক্ষায়, সেটা হচ্ছে যে দুইটা চার্জের মাঝখানে বা দুইটা চার্জের, সেটা মাঝখানে হইতে পারে বাইরেও হইতে পারে, এটা আমরা দেখবো কখন মাঝখানে কখন বাইরে। তো এইরকম পয়েন্টে কোথায় কি হবে, প্রাবল্য শূন্য হবে বা আকর্ষণ বল কি হবে, শূন্য হবে। সেক্ষেত্রে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা ধরে নেই যে এই যে দুইটা চার্জ আছে এখানে, এটা বিন্দু চার্জ হিসেবে আমরা আপাতত ধরি নেই। তো এটা একটা বিন্দু চার্জ, এটা আর একটা বিন্দু চার্জ, এখানে আছে কি +5 কুলম্ব আর এটা আছে কি +3 কুলম্ব। তো আমরা র্যান্ডমলি যদি মাঝখানে কোনো একটা জায়গায় একটা কি কিউ পরিমাণ চার্জ রাখি, তাহলে পজিটিভ চার্জ, কিউটা চার্জটা কি দেওয়া আছে, পজিটিভ চার্জ দেওয়া আছে। এই পজিটিভ চার্জকে আমরা জানি কি হবে, এই যে চার্জটা আছে এই চার্জটা তাকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে ঠেলবে, ঠিক আছে। আর 5 কুলম্ব যে চার্জটা আছে সেটাও তাকে কি করবে, এই দিকে
ঠেলবে। তাহলে কোনো একটা পজিশনে আমরা জানি যে চার্জের পরিমাণ যেহেতু কম বেশি আছে, তাহলে ডিস্টেন্সের কোনো এক জায়গায়, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি হবে, এখান থেকে ডিস্টেন্সটা একটু কম হবে। তো এরকম একটা ডিস্টেন্সে কি হবে, এর উপর এই আকর্ষণ বলের যে দুইজনের যে বিকর্ষণ বল, আকর্ষণ না, এখানে বিকর্ষণ বল, এর জন্য যদি F1 হয় আর এর জন্য যদি F2 হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো এক পয়েন্টে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য কি হবে, এখানে যদি x1 হয় আর এটা যদি হয় কি x2, এই x1 এবং x2 এ দেখা যাবে কোনো একটা ভ্যালুর জন্য কি হবে, এই ফোর্স দুইটা কি হবে, সমান হবে। আমরা বলতে পারি জেনারেলি যদি এই দুইটা চার্জ কি হইতো, সমান হইতো, কথার কথা এই দুইটা চার্জ যদি সমান হইতো তাহলে কি হইতো, মাঝখানে মাঝখানে স্বাভাবিকভাবেই কি হইতো, বল দুইটা সমান হইতো এবং এই দুইটা দুই দিকেই সমান বিকর্ষণ বল অনুভব করতো এবং কোনো ধরনের কি করতো না, লব্ধি বল জিরো হইতো। কিন্তু যেহেতু চার্জ দুইটা কম বেশি আছে, তার মানে ডিস্টেন্সটাও কি হবে, কম বেশি হবে। তাহলে এমন একটা, তাহলে এটা বেশি চার্জ যেহেতু আছে, তাহলে এখান থেকে একটু বেশি দূরত্বে হবে, এটা যেহেতু কম চার্জ, তাহলে এখান থেকে কম দূরত্বে, যাই হোক কোনো একটা পয়েন্টে কি হবে, এই বিকর্ষণ বল দুইটার মান সমান হবে, অর্থাৎ দুই দিকে সমান পরিমাণ বল সে অনুভব করবে এবং ওর উপর লব্ধি বল কি হবে, জিরো হবে, অর্থাৎ সে কোনো বল অনুভব করবে না। তো এটা করার জন্য আমরা, এই অঙ্কটা করার জন্য যেটা করতে হবে, তো এটা একটা জিনিস এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে সাধারণত এই অঙ্কটা প্রাবল্য দিয়ে করা হয়, কিন্তু এখানে বল দিয়ে করা হয়েছে, এই জন্য আমরা কি বল দিয়ে শিখি। তো প্রাবল্যের জন্য সেম, এখানে শুধুমাত্র কি এক্স স্কোয়ারের প্রাবল্যের ক্ষেত্রে এখানে কিউ থাকে, মানে এখানে কিউ এর মান 1, মানে প্রাবল্যের ক্ষেত্রে আমরা দেখবো জাস্ট এই কিউ এর মান এখানে কিউ চার্জ না রেখে 1 কুলম্ব রাখা হয়, এটাই, তখন এখানে শুধু কি এই কিউটা থাকে না, তাছাড়া বাদ বাকি হিসাব নিকাশ সব সেম। তো প্রাবল্যের সংজ্ঞা যখন আমরা পড়বো তখন তোমরা সহজেই বুঝতে পারবে কিউ কিউ না হয় কেন এটা 1 হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যখন দুইটা পজিটিভ চার্জ হচ্ছে তখন কিন্তু এইরকম হচ্ছে, আবার যদি দুইটা কি হইতো, জাস্ট মাথায় রাখো, দুইটা যদি কি হইতো নেগেটিভ চার্জ হইতো, দুইটাই মনে করো নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটা এবার -3 আর এটা কি -5। এবার যদি এখানে কোনো এক জায়গায় আমরা কিউ চার্জ রাখি, তাহলে এবার কি হবে, এবার কিন্তু এই চার্জ কি করবে, এটা যেহেতু পজিটিভ চার্জ, এই চার্জটা যেহেতু কি পজিটিভ, তাহলে এবার কি হবে, এ কিন্তু একে এইদিকে আকর্ষণ করবে আর এই কিন্তু এবার এই দিকে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এবার দুইজনে কি হবে, আকর্ষণ ধর্মী হবে, কিন্তু তারপর বিপরীত দিকে, তখন ও নিজ নিজ দিকে আকর্ষণ করবে, তাহলে এখানেও কোনো একটা পজিশনে কি হবে, এই আকর্ষণ বলটা সমান হওয়া পসিবল হবে x1 এবং x2 এর কোনো একটা মানের জন্য, এখানেও কি হবে, পসিবল হবে। কিন্তু আমরা যদি একটা থার্ড কেস দেখি, এগুলো অঙ্কে আছে তোমরা মাথায় রাখবা, এবার যদি আমরা একটা থার্ড কেস দেখি এখানে, যে মনে করো যে এইরকম একটা কেস আছে, তো সেক্ষেত্রে মনে করো যে এইখানে পজিটিভ চার্জ আছে, এখানে এটা মনে করো +3 আর এটা -5। এবার যদি আমরা এইখানে একটা পজিটিভ কিউ চার্জ রাখি, এইবার দেখো তো ঘটনাটা কি ঘটবে, এবার কিন্তু এই যে পজিটিভ চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে, সরি কোন দিকে, এই দিকে কি করবে, এই দিকে বিকর্ষণ করবে, ঠিক আছে। আর নেগেটিভ চার্জটা তাকে কি করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এবার দেখো দুইটা বলে কিন্তু একই দিকে, কিউ চার্জের উপর দুইটা বলে কি করতেছে, কিউ চার্জের উপর দুইটা বলে কি করতেছে, একই দিকে কি করতেছে, কাজ করতেছে। এই দুইটা কিউ, এই যে কিউ চার্জটা আছে, এটা দুই দিকে দুইটা বলের জন্য একই দিকে কাজ করতেছে। তাহলে এই মাঝখানে যেখানেই থাক না কেন, এখানে কিন্তু প্রাবল্য বা সরি প্রাবল্য নিট বল কিন্তু কখনোই শূন্য হবে না, কারণ দুইটাই একই দিকে, একজন কি করছে, বিকর্ষণ করতেছে আর একজন আকর্ষণ করতেছে, তাহলে তো একই দিকেই কাজ করবে, ঠিক আছে। আবার একইভাবে যদি তোমার কি হইতো, এটা একটা, এই যদি 5টা কি হইতো, 5 কুলম্ব যে বলটা আছে এটা যদি পজিটিভ হইতো আর 3 কুলম্ব বলটা যদি নেগেটিভ হইতো, সেক্ষেত্রে এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ রাখতাম, তাহলে কি হইতো, সেক্ষেত্রেও কিন্তু কি হইতো, এই যে 3 কুলম্ব যে চার্জটা আছে সেটা কি করতো, আকর্ষণ করতো, আর 5 কুলম্বের যে চার্জটা আছে সেটা কি করতো, বিকর্ষণ করতো। তাহলে এই দিকে ঠেলতো, ও নিজের দিকে টানতো। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি আছে, দুইটা বলই কি আছে, একই দিকে কাজ করতেছে। তার মানে আমরা বুঝলাম যে এখানে মাঝখানের কোনো বিন্দুতেই কি হবে না, নিট বল শূন্য হওয়া পসিবল না। কিন্তু এখানে দেখো, তাহলে মজার বিষয় আছে, নিট বল কোন দিকে তাহলে হওয়া পসিবল, যদি আমরা এই দিকে রাখি, যদি আমরা কি করি, এই দিকে এই কিউ চার্জটাকে যদি ওইখানে না রেখে এই দিকে রাখি, কোন দিকে রাখি, কিউ চার্জটাকে যদি আমরা, তাহলে আমরা বোঝার সুবিধার্থে কিউ চার্জ +5 চার্জটাকে নিচে রাখলাম। তো এবার যদি আমরা পজিটিভ কিউ চার্জটাকে কোথায় রাখি, এইখানে রাখি, তাহলে এবার কিন্তু তুমি দেখো যে তোমরা এখানে দেখো এই যে চার্জটা আছে, এই যে Q3 চার্জটা, এ কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে, এ কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে। আর
5 কুলম যে চার্জটা আছে এ তো বিকর্ষণ করবে, তাহলে এ কোন দিকে ঠেলবে? যেহেতু 5 কুলম এই দিকে আছে আর এই দিকে পজিটিভ, তাহলে এ কিন্তু এই দিকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে আমরা বলতে পারি যে এইরকম। তাহলে এবার কিন্তু কি হবে? এই জায়গায় কি হওয়া পসিবল? শূন্য হওয়া পসিবল। তার কারণ একটা পজিটিভ দিকে কাজ করতেছে, মানে একটা একদিকে কাজ করতেছে, তো আর একটা কি বিপরীত দিকে কাজ করতেছে। তার কারণ আমরা জানি যে নিট বল শূন্য হওয়ার জন্য একাধিক বল কাজ করলে তাদের মোট যোগফলটা কি হইতে হবে? শূন্য হইতে হবে, এবং অবশ্যই ডিরেকশনটা কি বিপরীত দিকে হইতে হবে। তো এটা যেমন বাম দিকে আমরা রাখলাম সেক্ষেত্রে হইতে পারে, আবার এটার ক্ষেত্রে যদি ডান দিকে রাখতাম আমরা, ডান দিকে রাখলেও কিন্তু কি এই সেম জিনিসটা পসিবল হইতো। তো আমরা যদি এই পজিটিভ চার্জটাকে কি করতাম? ডান দিকে রাখতাম, এটা প্লাস চার্জ ডেফিনেটলি, তাহলে এবার কি হইতো দেখো, তাহলে পজিটিভ চার্জটা তাকে কি করতো? এটা তাকে বিকর্ষণ করতো, আর এই নেগেটিভ চার্জটা তাকে কি করতো? আকর্ষণ করতো। এবারও কিন্তু কি হওয়া, তার মানে এখানে বিপরীতধর্মী চার্জ বিপরীত দিকে কাজ করতেছে দুইটা বল, তাহলে এখানেও কি শূন্য হওয়া পসিবল। কিন্তু আমরা দেখবো যে এই দিকে কি দেখো, আমরা যদি যে +3 চার্জের এই দিকে দিয়েছি, তার কারণ এখানে এমনি চার্জটাও কম, আবার ডিস্টেন্সটাও কি, তাহলে এখানে কি আছে? চার্জটা কম আর ডিস্টেন্সটা কি কম, আর এখানে কি চার্জ বেশি, ডিস্টেন্সটাও বেশি। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা কম চার্জের জন্য কি আকর্ষণ বল কি হয়? সাধারণত কম হয়। এই জন্য এটা সাধারণত কি ছোট যে চার্জটা আছে সেই দিকেই হবে, বড় চার্জের দিকে কি হবে না। এটা সাধারণত কি ছোট যে চার্জটা আছে সেই দিকেই এটা সরি কি হ্যাঁ, যেটা ছোট চার্জের দিকে আছে সেই দিকে হবে। কেন হবে? তার কারণ ছোট চার্জের জন্য আকর্ষণ বল কম হলেও ডিস্টেন্স যেহেতু কম এই জন্য কি ডিস্টেন্স কম হওয়ার কারণে আকর্ষণ বল একটু বেশি হবে। তো এখানে যতখানি এই আর 5 নিউটনের জন্য আকর্ষণ বল কি স্বাভাবিকভাবে বেশি হবে। তো সেক্ষেত্রে এখানে যতখানি বেশি হবে, বেশি ডিস্টেন্সের কারণে কমে যাবে। আর এখানে এখানে চার্জের মান কম, কিন্তু আকর্ষণ বলটা সেক্ষেত্রে কম হলেও ডিস্টেন্সটা কম হওয়ার কারণে এটা সেটা কি হবে? পুষিয়ে দিবে। তাহলে এইভাবে পসিবল। কিন্তু এইখানে কেন পসিবল না দেখো, এখানে এক তো চার্জের মান বেশি, দুই ডিস্টেন্সও কম। তার মানে চার্জ বেশি হওয়ার কারণে আকর্ষণ বল বেশি হবে, ডিস্টেন্স কম হওয়ার কারণেও আকর্ষণ বল বেশি হবে। আর এখানে 3 চার্জের মান কম, এই জন্য বিকর্ষণ এখানে কি হবে? বলটা কম হবে, আর ডিস্টেন্স বেশি সেই কারণেও বল কম হবে। সো এই পজিশনে যদি রাখা হয়, অর্থাৎ এটা যদি 5 কুলম্বের দিকে থাকে, সেক্ষেত্রে কোনোভাবে এটা সমান হওয়া পসিবল না। তার কারণ এখানে 5 কুলম্বের জন্য আকর্ষণ বল অবশ্যই বেশি হবে। কেন? তার কারণ চার্জের মানও বেশি, দূরত্বের মানও কি কম। তাহলে দুই ক্ষেত্রেই চার্জের বল বেড়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কি আছে দেখো, এখানে 3 কুলম চার্জ, চার্জের মান কম, এই জন্য আকর্ষণ বলের মান কম, আর ডিস্টেন্স বেশি সেই কারণে আকর্ষণ বলের মান কম। তার মানে দুই ভাবে এখানে আকর্ষণ বলের মান কমে গেল, আর এখানে বিকর্ষণ বলের মান বেড়ে গেল। সো তার মানে 5 কুলম্বের দিকে যদি আমরা এই কুলম চার্জটাকে রাখি, তাহলে সেক্ষেত্রে কখনোই কি হবে না? সমান হওয়া পসিবল না। যদি কম চার্জের দিকে রাখি, সেক্ষেত্রে কি সমান হওয়া পসিবল। কেন? কম চার্জের জন্য বল কমে গেলেও ডিস্টেন্স কমের জন্য বল বেড়ে যাবে, আর এখানে বেশি চার্জের জন্য আকর্ষণ বল বেশি হলেও ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আকর্ষণ বল একটু কমে যাবে। ফলে এই দুইটা কি হওয়া পসিবল? ব্যালেন্স হওয়া পসিবল। তাহলে এইখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছাইতে পারি। সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে, আমি যদি এইখানে দেখাই, তাহলে এই জিনিসটাকে আমরা যে অনুসিদ্ধান্তে আসতে পারি, তোমরা এই ছবিটাতে দেখো, এখানে আমি দুইটা ছবি এঁকেছি। একটা দেখো যে দুইটি চার্জ, এখানে দেখো সেটা দুইটি চার্জ পজিটিভ এবং পজিটিভ। উপরে দেখো এটাও পজিটিভ, এটাও কি পজিটিভ। তো দুইটাই যদি সমধর্মী চার্জ হয়, বা দুইটাই কি নেগেটিভ সমধর্মী চার্জ যদি হয়, তাহলে এদের মাঝখানে কোনো এক জায়গায় কি হবে? মাঝখানের যে কোনো জায়গায়, অর্থাৎ যে কোনো জায়গায় কি হইতে পারে? নিরপেক্ষ বিন্দু পাওয়া যেতে পারে। তাহলে নিরপেক্ষ বিন্দু এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। যখন একই রকম চার্জ হবে, তখন নিরপেক্ষ বিন্দু অর্থাৎ নিট বল শূন্য হবে কোথায়? এর মাঝখানে কোনো এক জায়গায় হবে। কেন হবে আমি বুঝাইলাম। তখন আকর্ষণ যদি বিকর্ষণ যদি করে, তাহলে এও বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে। আকর্ষণ যদি করে, এও আকর্ষণ করবে, এও আকর্ষণ করবে, মাঝখানে থাকলে। ঠিক আছে? তাহলে এই জন্য নিরপেক্ষ বিন্দুটা কোথায় পাওয়া যাবে? এই মাঝখানে পাওয়া যাবে। কিন্তু সাইডে যদি দেওয়া হয়, তাহলে নিরপেক্ষ বিন্দু হবে না। কেন? এখানে সাইডে যদি দেই, তাহলে এটা পজিটিভ, একজন করবে কি, একজন এই দিকে বিকর্ষণ করবে, দুইজনে কি করবে? তখন বিকর্ষণ করবে। আর এখানে যদি দুইজনে কি করবে? তার নিজেদের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে কি হবে না? এই দিকে সাইডে কি পাওয়া যাবে না? নিরপেক্ষ বিন্দু পাওয়া পসিবল হবে না। ঠিক আছে? তার মানে সেম চার্জ যদি হয়, তাহলে নিরপেক্ষ বিন্দু সবসময় পাওয়া যাবে কোথায়? মাঝখানে। বুঝতে পারছো? এরপর যদি চার্জ আলাদা আলাদা হয়, যেমন এখানে কি পজিটিভ আর এটা কি
নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এটা কি পজিটিভ। দুইটা ভিন্ন ভিন্ন চার্জ আছে, দুইটা ভিন্ন ভিন্ন চার্জের জন্য মাঝখানে কখনো কি পাওয়া যাবে না, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না। কেন? তখন এখানে যদি আমরা কিউ চার্জ দেই তাহলে এ কি করবে, এ করবে আকর্ষণ আর এ করবে কি বিকর্ষণ, তখন এটা ডেফিনেটলি প্লাস চার্জ। একইভাবে এখানে যদি প্লাস চার্জ দেই তাহলে এই করবে কি বিকর্ষণ আর এই করবে কি আকর্ষণ, সেক্ষেত্রেও ব্যালেন্স হবে না দুইটা বল। কিন্তু যদি আমরা কি বাইরের দিকে যাই তাহলে একজন কি করবে বিকর্ষণ করবে, একজন কি করবে আকর্ষণ করবে, এই জন্য বাইরের দিকে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো বাইরের দিকে যখন নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে তাহলে কোন দিকে, তাহলে সবসময় কি হবে ছোটটার দিকে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এটা যদি বড় হয় তাহলে এই দিকে হবে না, আমি বলে দিকে দিয়েছি এই দিকে চার্জগুলো হচ্ছে ছোট, তাহলে ছোট চার্জ থেকে বাইরের দিকে কি হবে আকর্ষণ বা বিকর্ষণ যে নিরপেক্ষ বিন্দু সেটা পাওয়া যাবে। ঠিক আছে, কেন আমি একটু আগে বিস্তারিত আলোচনা করলাম। তো অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে কি ডিস্টেন্স গুলো ধরে নিতে হবে, তাহলে বাইরের দিকে এখানে x1 ধরে নিতে হবে, আর এখানে কি কোন এক জায়গায় ভিতরের দিকে এটাকে x1 আর এটাকে কি আমরা x2 ধরতে পারি, বা টোটাল ডিস্টেন্স যদি দেওয়া থাকে তাহলে x2 সমান কি হবে টোটাল ডিস্টেন্স মাইনাস x2। তো অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো। তো এখানে এই যে বেসিক যে ধারণাটা সেটা মাথায় রাখবা, যে সহজ কথায় যদি দুইটা সেম চার্জ হয় তাহলে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে দুই চার্জের মাঝখানে কোনো এক জায়গায়, ছবি আঁকার ক্ষেত্রে এইভাবে আঁকবো। আর যদি চার্জ দুইটা কি হয় আলাদা আলাদা ধর্মের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু অবশ্যই ছোট চার্জ যেদিকে আছে সেই দিকে পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কটাতে চলে যাই। তাহলে এখানে আমরা এবার যদি প্রবলেমটা চলে আসি তাহলে আমরা দেখবো এখানে কি একটা 5 কুলম্ব চার্জ, দুইটাই কি আছে দুইটাই সেম বৈশিষ্ট্যের চার্জ, দুইটাই কি পজিটিভ চার্জ, এটা হচ্ছে কি 5 কুলম্ব আর এটা হচ্ছে পজিটিভ 3 কুলম্বের চার্জ। তো এটা পরস্পর থেকে কত ডিস্টেন্স দূরে আছে, এটা ডিস্টেন্স আছে 1 মিটার। তাহলে সেক্ষেত্রে বলছে যে তৃতীয় একটা চার্জ এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ কোন একটা পয়েন্টে রাখা হয়েছে, আমরা এখানে ধরে নেই। তাহলে এই চার্জটা যদি এখানে রাখা হয় তাহলে এখানে ধরে নিলাম আমরা কি হবে, এখানে কোনো বল অনুভব করবে না, অর্থাৎ দুই দিকে থেকে সমান পরিমাণ সেই বিকর্ষণ বল অনুভব করবে। এটা মাঝখানে কেন হবে আমি একটু আগে বুঝাইলাম, তখন দুইটা হচ্ছে কি একই ধর্মী চার্জ। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে আমরা এই যে ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা যদি এক্স ধরে নেই তাহলে এই দিকে ডিস্টেন্সটা কত হবে বলো দেখি, তাহলে এই দিকে ডিস্টেন্সটা ডেফিনেটলি 1 মাইনাস কি হবে এক্স মিটার হবে। তাহলে আমরা x2 না ধরে 1 মাইনাস এক্স ধরে নিলাম, তাহলে ডিস্টেন্সটা পাওয়া গেল। এবার তাহলে আকর্ষণ বল, এটার জন্য আকর্ষণ বল যা হবে এটা সরি বিকর্ষণ বল, এটার জন্য এই দিকে যে বিকর্ষণ বল হবে এটার জন্য ওই দিকে সেই বিকর্ষণ বল হবে। তাহলে এমন একটা ডিস্টেন্স, তাহলে মনে করলে আমরা এক্স ডিস্টেন্সের জন্য আকর্ষণ বল কি F1 সমান কি হবে F2 হবে, কিন্তু ডিরেকশনটা কি হবে বিপরীত দিকে হবে, মেইনলি এইরকম। তাহলে F1 মাইনাস F2, এইদিকে যদি F1 পজিটিভ হয় তাহলে ওইদিকে F1 নেগেটিভ হবে, দুইটা যোগ করে কি হবে শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি F1 সমান F2, এই জন্য সরাসরি কি করা হয় F1 সমান F2 এ লেখা হয়, কিন্তু মেইনলি হচ্ছে কি এইটা হচ্ছে রাইট, প্রথম অংশটা হচ্ছে এইটা। এইদিকে যদি F1 পজিটিভ হয়, এইদিকে যদি F1 কি হয় পজিটিভ হয় তাহলে এইদিকে কি হবে মাইনাস F2 হবে, এবং শর্ত হচ্ছে যে কোনো বল অনুভব করবে না, তার মানে এই দুইটার বিয়োগ এই দুইটার যোগফল মানে কি F1 মাইনাস F2, এটাই তো যোগফল, সমান কি হইতে হবে শূন্য হতে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা দেখি তাহলে F1 সমান F2 যদি আমরা লিখি তাহলে F1 সমান কত হবে, আমরা সূত্র জানি F1 সমান হবে k ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে Q1 এর মান 5, যেটা আমি এখানে k এর মান ঠিক রাখছে, প্রথম ক্ষেত্রে Q1 এর মান কত 5 আর Q2 এর মান কত Q, তার কারণ এই দুইটার মধ্যেই বিকর্ষণ বলটাই কি আমরা হিসাব করতেছি Q। আর দ্বিতীয় ক্ষেত্রে যে F2 এর ক্ষেত্রে Q1 এর মান কত 3, এই যে 3, আর আর Q2 এর মান Q, কেন এখানেও বিকর্ষণ বল কি 3 এবং Q এর মধ্যেই করা আছে, কারণ এই দুইটার বিকর্ষণ বল আর এই দুইটার বিকর্ষণ বল কি সমান হওয়া লাগবে। তাহলে এই জন্য এখানে 5 আর কিউ, এখানে প্লাস 3 আর কিউ। আর ডিস্টেন্স এই দিক থেকে আমরা এক্স ধরে নিয়েছি, এই জন্য এক্স স্কোয়ার, আর এই দিক থেকে সেক্ষেত্রে ডিস্টেন্স পুরো ডিস্টেন্স 1 মিটার, তাহলে এটা এক্স হলে এইটুকু হবে 1 মাইনাস এক্স, এই জন্য 1 মাইনাস এক্স অল স্কোয়ার। তাহলে এখন এই জিনিসটাকে যদি তোমরা সমাধান করতে চাও তাহলে ওরা যেটা করছে এখানে কিউ কে কে এই কাটা, এগুলো স্কোয়ার ডেফিনেটলি না, তারপর এখানে আর গুণ করছে, তাহলে এবার আবার কিউ কিউ কেটে যাবে, তখন দুই দিকেই কিউ কে কিউ কাটা, তাহলে হচ্ছে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে 3 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এই চিহ্নগুলো তুলে দিয়েছে ওরা, এখানে চিহ্ন দেওয়ার প্রয়োজনও নাই। তো এখন দেখো
এখন এরা যেটা করছে এখানে, তোমরা যদি এইভাবে এটাকে সমাধান করতে চাও তাহলে অনেক সময় কি এটা তোমাদের জন্য কঠিন হবে, দ্বিঘাত সমীকরণ আসবে। তো তোমরা এটা না করে যেটা করবা, তোমরা উভয় পক্ষে কি করে দিবা, রুট করে দিবা। উভয় পক্ষে কি করে দিবা, রুট করে দিবা। এই দিকেও রুট করে দিবা, মানে মেনলি আমি যদি দেখাই তোমরা এইভাবে করবো আর কি অঙ্কটা, ক্যালকুলেটর ইউজ করবা আর এইভাবে করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে তোমরা দেখো এইখানে এখানে এই যে রুট ওভার 5 মাইনাস √5 1 মাইনাস কি এক্স স্কোয়ার, মানে তোমরা মেনলি এইভাবে করবা। এইখানে উপরে 5 থাকলো, নিচে এক্স স্কোয়ারই থাকলো, আর উপরে 3 থাকলো, আর নিচে কি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এটা থাকলো না। এবার তোমরা যেটা করবা, উভয় পক্ষে কি করে দেবা, রুট করে দিবা। ঠিক আছে, যখন রুট করে দিবা তখন এখানে কি হবে, 5 ডিভাইডেড বাই এক্স সমান √5 ডিভাইডেড বাই এক্স হবে। এখানে একটা দশমিকের মান আসবে, সেটা তোমরা শেষে পাঠাতে পারো বা √3 রাখতে পারো। এখানে দেখো 1 মাইনাস এক্স, তো রুট স্কোয়ার কেটে যাবে। এখন তোমরা এটা আর গুণ করে এক্স এর মান বের করবা, দেখবা খুবই ইজিলি এটা বের হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ইজিলি বের হয়ে যাবে দেখো, √5 আমরা যে আর গুণ করি, তাহলে √5 মাইনাস √5x সমান √3x। এরপর আমরা এটাকে √3 ইন্টু এক্স, তাহলে এটাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই, এটাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে √3, তাহলে এক্স কমন নিলে কত হবে, √5 প্লাস √3 সমান হবে √5। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কি করছি, √5টাকে এখানে রাখছি, এই √5x কে এটার সাথে নিয়ে আসছি। তাহলে কি হবে, দেখো আমি তোমাদেরকে একটু ইজি করে দেই। তাহলে এই জিনিসটাকে আমি কি করছি, এই দিক থেকে কেটে কোন দিকে নিয়ে আসছি, এই দিকে নিয়ে আসছি। তাহলে কি হবে, √5x হবে। এবার যদি আমি এক্স কমন নেই, তাহলে √3 প্লাস √5 হবে। এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম আর √5টাকে উল্টা দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পারছো এবার। এরপর যদি আমি এক্স করি, তাহলে এক্স সমান কত হবে, √5 ডিভাইডেড বাই √5 প্লাস √3। এবং এটা যদি তোমরা ক্যালকুলেটারে চাপ দাও, তাহলে কি এক্স এর মান এই যে মানটা আসছে, এটা কি ইজিলি পেয়ে যাবে। তাহলে তোমাদের এই দ্বিঘাত সমীকরণ, তারপর এ বি সি, এই যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, এই সূত্র যেটা তোমার মূল বের করার যে সমীকরণ, মাইনাস বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac, এটা রুট আছে এখানে, ডিভাইড বাই টোয়াইস এ। এই সূত্রটা তোমাদেরকে এখানে ঝামেলা যাইতে হবে না। তাহলে এইভাবে যদি তোমরা করো, তাহলে সহজে তোমরা যেটা করতে পারো, যে এখানে তো হিজিবিজি হয়ে গেছে, তোমরা আমি এই লেখাটা যেখান থেকে শুরু করছি, সেই লেখা থেকে পজ করে 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 এটা তোমরা হিসাব করে করতে পারো। এরপর যত অঙ্ক আছে সব তোমরা কিভাবে করতে পারবা। ঠিক আছে, তো পরের অঙ্কটা যদি আমরা দেখি, যে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটা প্রোটন এবং বাইরে একটা ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ আমরা জানি এটা, আর ইলেকট্রনের চার্জও আমরা এটা জানি, এটা পজিটিভ আর ওটা নেগেটিভ। যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব, অর্থাৎ যে রেডিয়াসটা আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ব্যাসার্ধটা দেওয়া আছে এতটুকু, তাহলে তাদের মধ্যে আকর্ষণ কত হবে। তাহলে মানটা তোমরা বসাই দিবা, বসিয়ে কি করবা, হিসাব করতে পারবে। এটা এমন কোনো কঠিন অঙ্ক না, Q1 Q2 এর মান বসাই দিবা, বসিয়ে দিয়ে এই যেগুলো সব দিয়ে ক্যালকুলেটারে মান বসাই দিবা, তাহলে অঙ্কটা কি হয়ে যাবে। তো এখানে ঋণাত্মক আসছে, তাহলে ঋণাত্মক আসলে আমরা জানি এটা আকর্ষণ ধর্মী বল। ঠিক আছে, এরপর আছে পৃথিবীতে এবং চাঁদে কি পরিমাণ চার্জ জমা হলে মহাকর্ষ বল শূন্য হয়ে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা করার জন্য আমাদের যে জিনিসটা বোঝা দরকার, সেটা মনে করো এটা একটা এই কক্ষপথ, এখানে এটা হচ্ছে সূর্যের কক্ষপথ, আর মাঝখানের এটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবী, আর কক্ষপথে এটা আছে কি চাঁদ। ঠিক আছে, তো এইরকম এটা হচ্ছে কি পৃথিবী, একটু বাঁকা তেরা হইলো, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে কি চাঁদ। তো পৃথিবীর চারদিকে কি চাঁদ ঘুরতেছে, এবং এদের মধ্যেকার আমরা জানি যে একটা জিনিস যখন আর একটা জিনিসের চারদিকে ঘোরে, তো এটার জন্য কেন্দ্রমুখী বল কি করতে হয়, যোগান দিতে হয়। তার কারণ হচ্ছে এই বস্তুটা যখন ঘোরে তখন আমরা জানি যে এর ত্বরণ হওয়া লাগে, দিক পরিবর্তন হইতে হয়। তো ওটা বলের অধ্যায়ে আমি একটু আলোচনা করছি। তো যাই হোক, মোট কথা হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসকে ঘোরার জন্য, চতুর্দিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী, যে এইদিকে একটা কেন্দ্রমুখী বল কি করতে হয়,
প্রয়োগ করে রাখতে হয়, নইলে সে ঘুরে না, সহজ কথা, নইলে সে ছিটকে যায়, কেন্দ্র বিমুখী বলের কারণে সে ছিটকে যায়। তো এই যে আমরা জানি যে এই ঘোরার ক্ষেত্রে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরুক বা পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরুক, এই কেন্দ্র বিমুখী বলটা কে কে দেয়? কেন্দ্র বিমুখী বলটা এদের মধ্যেকার যে মহাকর্ষ বল আছে সেটা দেয়। মহাকর্ষ বল এফ জি, যেটা আমরা পড়ছি এফ সমান এম এম ওয়ান জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইড বাই আর স্কোয়ার। এই মহাকর্ষ বলটাই কি করে? চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে কেন্দ্রমুখী বলটা আছে এফ আর যেটাকে বলা হয়, এটা কি করে? যোগান দেয়। এখন তো কি করতে হবে তাহলে? এটা যদি পৃথিবীর থেকে কি হয় ছিটকে বের হয়ে যেতে হয়, তাহলে এই যে কেন্দ্রমুখী যে বলটা আছে, মহাকর্ষীয় বল, এই বলের অ্যাটলিস্ট এই সম পরিমাণ বিকর্ষণ বল এদের মধ্যে কি করতে হবে? পৃথিবী এবং চাঁদের মধ্যে এই বলের সম পরিমাণ বিকর্ষণ বল যদি কি হয়, অর্থাৎ বিকর্ষণ বল যদি উল্টা দিকে কাজ করে, তাহলে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদ কি হবে? ছুটে বের হয়ে যাবে। তাহলে বিকর্ষণ যদি হইতে হয়, তাহলে কি হইতে হবে? পৃথিবীতে যদি নেগেটিভ চার্জ জমা হয়, তাহলে এখানেও নেগেটিভ চার্জ জমা হইতে হবে, অথবা পৃথিবীতে যদি পজিটিভ চার্জ জমা হইতে হয়, তাহলে চাঁদেও পজিটিভ চার্জ জমা হইতে হবে। অর্থাৎ সমধর্মী চার্জ চাঁদ এবং পৃথিবীতে জমা হইতে হবে, ফলে তারা বিকর্ষণ করবে এবং এমন পরিমাণ চার্জ জমা হইতে হবে যেন তাদের বিকর্ষণ বলটা মহাকর্ষীয় যে আকর্ষণ বল আছে সেটার সমান হয়। অর্থাৎ মহাকর্ষীয় আকর্ষণ বল কত? এই যে এইটা এম এম জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। এম হচ্ছে চাঁদের ভর, আর বড় এম হচ্ছে পৃথিবীর ভর, আর জি আর স্কোয়ার। ঠিক আছে, চাঁদের এবং পৃথিবীর ভর এখানে দেওয়া আছে, এগুলো পরীক্ষায় যদি আসে কখনো তাহলে ভরগুলো ডেফিনেটলি দেওয়া থাকবে। তো এই আকর্ষণ বলটা হইতে হবে কি? তাহলে এখানে তাহলে আমরা মনে করি চাঁদ এবং পৃথিবীতে একই ধর্মের, সেটা পজিটিভ হোক এবং নেগেটিভ হোক, একই পরিমাণ চার্জ কি হবে? জমা হবে, সেটা পজিটিভ কিউ বা নেগেটিভ কিউ যেটাই হোক না কেন। তো তো তাদের মধ্যে তাহলে আকর্ষণ বলটা কত হবে? এটাকে এফ ই বলতেছি, কে কিউ ওয়ান কিউ টু, মানে দুইটাই আর কি কিউ, ডিভাইড বাই কি আর স্কোয়ার। কিউ দুইটাই যেহেতু কিউ, আর এই তাহলে এই যে এফ জি আর এফ ই, এই দুইটা বল কি হইতে হবে? সমান হইতে হবে। ঠিক আছে, এফ ই এবং এফ জি দুইটাই কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা ভর এবং দূরত্ব, চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে এখানে, তাহলে এই সব কিছুই মিলে এফ জি এর মান কি হিসাব করে ফেলেছি। এম জি এর মানও আমরা জানি, জি এর মান চাঁদের, এটা চাঁদের ভর, এটা পৃথিবীর ভর, বসিয়ে দিয়ে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বসাই দিয়ে চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটা কি করা হয়েছে? হিসাব করা হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? আকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বল হওয়ার জন্য সমপরিমাণ চার্জ হইতে হবে, সমধর্মী চার্জ হইতে হবে, এবং সেই চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বলটা হবে এইটা। তাহলে এইখানে আমরা এটা বসাই দিলেই কি পাবো? কে এবং আর এর মান আমরা জানি, তাহলে কিউ এর মান কি পেয়ে যাবো। এই যে বসাই দিছে, তাহলে এফ ই সমান হচ্ছে কি? এটা হচ্ছে কে এর মান, আর এটা হচ্ছে এই যে কিউ পরিমাণ চার্জ জমা হবে, তাহলে কিউ কিউ ইন্টু কিউ সমান কিউ আর কিউ স্কোয়ার। এই যে এটা বলছি আমি, কিউ ইন্টু কিউ সমান কিউ স্কোয়ার ডিভাইড বাই আর। ডিস্টেন্স কি? সেম ডিস্টেন্স, ওইটাই, এই যে এটাই, তাহলে ডিস্টেন্স একই হবে। তাহলে এই মানগুলো যদি আমরা হিসাব করি, তাহলে এইটা সমান কি হবে? এই যে এটা হবে। তাহলে সবগুলো মান সেম আছে, তাহলে এখান থেকে কিউ এর মান পাওয়া যাবে। তো এই হিসাবটা এরা একটুখানি জটিল করলো কেন আমি বুঝলাম না, একটু আরো ইজিলি করা যাইতো। সেটা হচ্ছে আমরা যদি সরাসরি বসাই দেই, মানে আমরা ধরে নিলাম এফ ই সমান কি হবে? এফ জি। এফ ই সমান কি হবে? এফ এফ জি হবে। তাহলে এফ ই সমান আমরা কি জানি? কে কিউ, কিউ দুইটা যেহেতু সমান চার্জ, আর স্কোয়ার সমান হবে জি ইন্টু কত? এম বড় এম ডিভাইড বাই কি আর স্কোয়ার। ডিস্টেন্স যেহেতু সেম দুই ক্ষেত্রেই, তাহলে আর স্কোয়ার কি হবে? কাটা যাবে, আর কিউ কিউ মিলে কে স্কোয়ার হবে। তাহলে কে কিউ স্কোয়ার সমান আছে কি? জি চাঁদের ভর ইন্টু পৃথিবীর ভর। তাহলে কিউ সমান কিউ স্কোয়ার সমান কি হবে? জি চাঁদের ভর ইন্টু পৃথিবীর ভর ডিভাইড বাই কি কে। তাহলে কিউ সমান কি হবে? কিউ যদি বাদ দেয় তাহলে এখানে হবে কি? রুট। তাহলে এই যে ইকুয়েশন, এখানে যদি তোমরা এখন মান বসাই দাও, তাহলে কি হবে? চার্জের পরিমাণ তোমরা পেয়ে যাবা। সেই চার্জটা হবে কোথায়? এই এই পরিমাণ চার্জ। পৃথিবীতে যদি এই পরিমাণ পজিটিভ চার্জ এবং চাঁদেও এই পরিমাণ পজিটিভ চার্জ জমা হয়, অথবা এই পরিমাণ নেগেটিভ চার্জ যদি পৃথিবী এবং চাঁদে কি হয়? জমা হয়, সেক্ষেত্রে পৃথিবী পৃথিবী চারদিকে আর চাঁদ ঘুরবে না। ঠিক আছে, তাহলে এই পরিমাণ চার্জ হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন জমা হইতে হবে?
আমরা জানি যে 1 কুলম্ব চার্জ সমান হচ্ছে কত, অথবা এখান থেকে এন এর মান বের করাই যায় যে 1 কুলম্ব, আমরা একটু আগে দেখছি যে 1 কুলম্ব চার্জ সমান হচ্ছে কি 6.25 ইন্টু 10^18টা ইলেকট্রন বা প্রোটন। তাহলে এটা যদি 1 কুলম্বের জন্য হয় তাহলে এত কুলম্বের জন্য কি করতে হবে, এই দুইটা গুণ করতে হবে, ঠিক আছে। অথবা এইটা মানে তো আবার 1 বাই এটা, ঠিক আছে। অথবা এই সূত্রটা তোমরা সরাসরি মাথায় রাখতে পারো, ইলেকট্রনের সংখ্যা n সমান এটা, কিউ সমান এন, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, কিউ সমান আছে এন ই। তাহলে তাহলে যে কোনো সংখ্যক ইলেকট্রনে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ হবে কি, এন সংখ্যক ইলেকট্রনের জন্য চার্জ হবে এন ইন্টু ইলেকট্রনের চার্জ। ই এর মান হচ্ছে কি 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে ই এর মান, ঠিক আছে। আর এন সংখ্যক যদি ইলেকট্রন হয় তাহলে তার টোটাল চার্জ হবে কত, কিউ সমান এন ই। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এইটা হয় তাহলে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ কিউ সমান এন ই, এই সূত্র মাথায় রাখলেই আমরা পেয়ে যাবো কিউ এর মান এইটা, এন এর মান আমরা যদি বের করতে চাই তাহলে এন সমান কিউ বাই ই হবে, ঠিক আছে। তাহলে এইভাবে বের, এবং এই ইলেকট্রনের ভর কত হবে আমরা বের করতে পারবো। তাহলে একটা ইলেকট্রনের ভর আমরা জানি কত, এত। তাহলে কাজেই এতগুলো ইলেকট্রন পাইলে আমরা হিসাব করি, তাহলে এতগুলো ইলেকট্রনের ভর হবে এত, অর্থাৎ 624 কেজি ইলেকট্রন জমা হলেই গিয়ে হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে মাত্র 324 কেজি, মাত্র কত 324 কেজি ইলেকট্রন এবং প্রোটন যদি জমা হয় তাহলেই কি হবে, তোমার চাঁদ চাঁদ এবং পৃথিবী আলাদা হয়ে যাবে। তো মনে হতে পারে যে 324 কেজি ইলেকট্রন এবং প্রোটন তো মনে হয় অনেক কম। তো যাদের কাছে এটা কম মনে হচ্ছে তাদের জন্য আমি একটা জাস্ট ইনফরমেশন মাথায় দিতে চাই, সেটা হচ্ছে আমরা কোন যেন প্রথম অধ্যায়ে খুব সম্ভবত পড়ি, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি, কোন অধ্যায়ে যেন পড়লাম যে একটা, ও না এটা রসায়নে রসায়নে নাকি এই অধ্যায়ে যাই হোক মনে নাই, 1 চামচ, হ্যাঁ 1 চামচ, এই ফিজিক্সের বইয়ে আমরা পড়ছি যে 1 চামচ ইলেকট্রনের ভর, ওই যে ঘনত্ব অধ্যায়ে, চাপ এবং ঘনত্ব অধ্যায়ে আমরা পড়েছি যে যে তোমার মেনলি এটা মানে পঞ্চম অধ্যায়, যে 1 চামচ 1 চামচ নিউক্লিয়াস, 1 চামচ নিউক্লিয়াসের যে ভর, 1 চামচ নিউক্লিয়াসের যে ভর সেটা কি সমগ্র পৃথিবীর মানুষের ভরের সমান। 1 চামচ নিউক্লিয়াসের ভর হচ্ছে কি সমস্ত পৃথিবীর মানুষের সমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে 324 কেজি যে ইলেকট্রন বা প্রোটন আছে এটা কিন্তু অনেক বেশি ইলেকট্রন, এখানে সংখ্যাটা থেকেও আমরা বুঝতে পারতেছি যে এটা কত বেশি তোমার ইলেকট্রন বা প্রোটন, অনেক অনেক বেশি ইলেকট্রন বা প্রোটন। তো তো একই ধর্মী এতগুলো ইলেকট্রন বা প্রোটন জমা হওয়াটা কি খামখেয়ালি কথা না। তো এরপর আছে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড 10.5, যেটা সেটা হচ্ছে তড়িৎ চার্জের ভেতরকার বল আমরা কুলম্ব সূত্র দিয়ে বের করতে পারি, অর্থাৎ দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল, যেটা আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করা শিখলাম। তোমাদের নিশ্চয় মনে আছে মাধ্যাকর্ষণ বলের জন্য প্রত্যেকবারই আলাদা করে মহাকর্ষ বল থেকে শুরু না করে আমরা মাধ্যাকর্ষণ জনিত বল বের করে নিয়েছিলাম, সেটার সঙ্গে ভর গুণ দিলেই বল বের হয়ে যেত, ঠিক আছে। তো তড়িৎ বলের বেলাতেও আমরা সেটা করতে পারি, আমরা তড়িৎ ক্ষেত্র বলে একটা নতুন রাশি সংজ্ঞায়িত করতে পারি, তার সাথে কিউ গুণ করলে আমরা সেই চার্জের উপর আরোপিত বল এফ পেয়ে যাব। অর্থাৎ যে কোনো চার্জ কিউ তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে এই যে এটা, ঠিক আছে। মানে যেটা বললো যখন এই যে একটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কত, একটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কত, আমরা কিন্তু কি করি নাই, আমরা কিন্তু প্রতিবারে জি ইন্টু ওই বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই কি আর স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ, এরকম করে কিন্তু একটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল আমরা বের করি নাই, না করে আমরা বরং এটাকে সহজ করছি কিভাবে, আমরা ত্বরণ বের করছি, অর্থাৎ পৃথিবী কোনো বস্তুর উপর কি পরিমাণ কি করে কি করে আকর্ষণ বলের কারণে কি পরিমাণ ত্বরণ বস্তুর মধ্যে তৈরি হয়, সেই এটা আমরা কি করে ফেলছিলাম, বের করে ফেলছিলাম। শুধু এইটুকু আমরা কি করি, এইটুকুই কিন্তু এইটুকুই কিন্তু কি
এই মানটুকু আমরা বের করে রেখে দিয়েছি, সেটা হচ্ছে কি এ না জি, ঠিক আছে, এটা হচ্ছে কি ছিল জি ছিল। তারপর আমরা জাস্ট কি করছি, তার সাথে এই এমটা গুণ করে দিয়েই কি করছি, এম জি পরিমাণ, এম জিটা কি করছি আমরা বের করে ফেলেছি। ঠিক সেই রকম আমরা যদি একটা চার্জ, মনে করো একটা বড় চার্জ আছে, এই চার্জের ক্ষেত্রেও কি করতে পারি, এই চার্জের ক্ষেত্রেও তাহলে আমরা কি করতে পারি, এই চার্জ অন্য একটা চার্জকে কি পরিমাণ বলে আকর্ষণ করবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানেও যদি আমরা কি করি, মানে এফ সমান সরাসরি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এইটাকে যদি আমরা কিউ ওয়ান ধরি, তাহলে কিউ ওয়ানের ক্ষেত্রে এই মানটুকু যদি আমরা কি করতে পারি, বের করে রেখে দিতে পারি একটা চার্জের জন্য, তাহলে ওই চার্জের কাছে অন্য যে কোনো চার্জ, সেটা কিউ টু বা কিউ পরিমাণ চার্জ, এটা কিউ ওয়ান, তাহলে অন্য যে কোনো কিউ পরিমাণ চার্জ, যেটাকে আমরা কিউ টু বলতেছি সূত্রে, কিউ পরিমাণ চার্জ নিয়ে আসলে সেটা কত বলে আকর্ষণ করবে, সেটা জাস্ট কি করব আমরা, এই যে এইটার সাথে এখানে যেমন কি করছি, এই যে জি এম ডিভাইড বাই আর স্কোয়ারকে জি দ্বারা প্রকাশ করছি, এবং অন্য বল, অন্য যে কোনো ভর পৃথিবীকে কি বলে আকর্ষণ করবে, বা অন্য যে কোনো এম ভরের উপর পৃথিবী কি পরিমাণ আকর্ষণ বল করবে, সেটা এম ইন্টু জি আমরা বের করতেছি। কেন আমরা এইটুকু, যেটুকু আমি গোল করে দিয়েছি, এইটুকু অংশের মান আমরা জি করে কি করি, বের করে নিয়েছি। ঠিক সেই রকম এই সূত্রেও কি করা হয়, কে কিউ একটা নির্দিষ্ট চার্জের জন্য কে কিউ বাই আর স্কোয়ার যে কোনো বিন্দুতে এই মানটা বের করে রাখা হয় এবং তাকে বলা হয় ই। ওখানে যেমন বলা হয়েছে জি, ঠিক সেরকম এখানে ই বলা হয়। যে কোনো দূরত্বে, যে কোনো দূরত্বের জন্য জি এম বাই আর স্কোয়ারের মানটা বের করে রেখে দিয়েছি, সেটা হচ্ছে জি। আর এইখানে যে কোনো একটা চার্জের জন্য, এটা কার জন্য, পৃথিবীর জন্য, এম এম ভরের পৃথিবীর জন্য। আর এখানে কিউ ওয়ান বা কিউ যে কোনো একটা চার্জের জন্য আমরা যদি এই যে কোনো দূরত্বে ই এর মানটা বের করে নেই, লাইক এস ওখানে যেমন জি ছিল, এরপর অন্য একটা চার্জ যদি তার কাছে আমরা নিয়ে আসি, সেটাকে সে কি পরিমাণ আকর্ষণ করবে, সেটা কি জাস্ট ই এর সাথে কিউ গুণ করে দিলেই তার প্রকৃত বলটা আমরা কি পেয়ে যাবো। এখানে যেমন এফ সমান কি এম জি পেয়ে যাচ্ছি, ঠিক সেই রকম ওখানে এফ সমান কি পেয়ে যাবো, ই ইন্টু কিউ পেয়ে যাবো, বা কিউ ই, বা ওইভাবে আমরা লিখতে পারি এফ সমান কিউ ইন্টু তার সাথে কি জাস্ট এই যে ইটুকু ক্যালকুলেশন করে রেখে দিয়েছি আমরা, ঠিক আছে। তো ওখানে যেমন জিটাকে আমরা জি এম বাই আর স্কোয়ার, এটাকে আমরা যেমন বলি মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ, ঠিক সেরকম এখানে যে কোনো একটা চার্জের জন্য কে কিউ বাই আর স্কোয়ার এইটুকু যদি আমরা হিসাব করে ফেলি, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে কোনো একটা চার্জের জন্য যদি তড়িৎ ক্ষেত্রের মান জানা থাকে, তাহলে অন্য একটা চার্জ সেখানে নিয়ে আসলে কি পরিমাণ আকর্ষণ বল হবে, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের সাথে জাস্ট তার চার্জটা গুণ করে দিলেই হবে। এখানে যেমন জি এর সাথে তার এম গুণ করলেই আকর্ষণ বল পেয়ে যাচ্ছি, ঠিক সেই রকম ওখানে ই এর সাথে কিউটা গুণ করে দিলেই ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের বলের মান পেয়ে যাব। তো আশা করি এই যে এটা খুব সুন্দর একটা তুলনা ছিল। তো এই জন্য মোহাম্মদ জাফর ইকবালের অন্য যে বিষয়ে থাক না কেন, জাফর ইকবাল স্যারের যে এই বইটা খুবই চমৎকার। উনি বিভিন্ন বিষয়গুলোকে এমনভাবে কোরিলেট করছে যাতে আমরা কি খুব সহজে মনে করতে পারি। এই জন্য এই বইটার এই একটা দিক আমার কাছে খুবই চমৎকার লাগে। তো বুঝতে পারছো প্রাবল্যটা কি? তো প্রাবল্যকে আমরা এখানে সুন্দরভাবে বলছে, কিন্তু প্রাবল্যের কি আছে, আর একটা ডিফারেন্ট সংজ্ঞা আছে। সেই সেই সংজ্ঞাটা হচ্ছে কি, এখান থেকে আমরা দেখলাম যে তাহলে ই সমান আমরা কি পাইলাম, তোমার কে কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার। তাহলে কিউ এই জন্য ইটাকে তাহলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে একটা যদি ই চার্জ, একটা যদি কিউ পরিমাণ চার্জ হয়, তাহলে এর যে কোনো ডিস্টেন্স দূরে আর এই যে কোনো ডিস্টেন্স দূরে একটা 1 কুলম্ব চার্জ আমরা যদি কি করি, এখানে এবার আমরা যে বললাম না যে কিউ পরিমাণ এই ই এর মানটা বের করে নিলে কিউ পরিমাণ একটা চার্জ নিয়ে আসলে সেটা কি আকর্ষণ বল হবে, সেটা ওই দুইটা গুণ করলেই পাওয়া যাবে কিউ আর ই। তাহলে এখানে আমরা এই যে এটা যদি ই হয়, তাহলে এখানে যদি আমরা 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, তাহলে এখানে আকর্ষণ বল আর ডিস্টেন্স দূরে আমরা 1 কুলম্ব চার্জ নিয়ে আসলাম, তাহলে আকর্ষণ বলটা কার সমান হবে, ওই ই এরই সমান হবে। তো এখান থেকে ই এর সংজ্ঞা দেওয়া যায় যে একটা যে চার্জ আছে, এই চার্জের চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে 1 কুলম্ব চার্জকে রাখলে সেটা ওই 1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ আকর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে তার কি কিউ, ঠিক আছে, সরি ই, সেটা হচ্ছে তার কি ই। এভাবেও কি করা যায়, ই কে সংজ্ঞায়িত করা যায় যে একটা নির্দিষ্ট চার্জের চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে একটা নির্দিষ্ট দূরত্বে 1 কুলম্ব চার্জ রাখলে তার উপর যে পরিমাণ আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। তো উদাহরণস্বরূপ এটা যদি তোমার কিউ পরিমাণ চার্জ হয়,
তাহলে এর চতুর্দিকে যদি একটা কি হয়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি আমরা একটু পরে বুঝতেছি। মনে করো এটা কিউ পরিমাণ চার্জ, এখানে আর ডিস্টেন্স দূরে কি আছে, একটা 1 কুলম্ব চার্জ নেওয়া হয়েছে। তাহলে এর যে আকর্ষণ বল এফ, তাহলে কত হবে, কে। তাহলে আমরা এই দিকে লিখি, এফ সমান কি হবে, কে, চার্জটা আছে কিউ আর রাখবো 1 কুলম্ব, তাহলে এটা হবে 1 কুলম্ব আর ডিস্টেন্সটা আর স্কোয়ার। তাহলে কত হইলো, কে কিউ বাই আর স্কোয়ার। এই যে 1 কুলম্ব চার্জের জন্য যে আকর্ষণ বল, সেটাকে আমরা মেনলি বলতেছি ই। তাহলে এমনিতে এফ বলতেছি যে কোনো চার্জের জন্য, কিন্তু যখন 1 কুলম্ব চার্জের কথা বলতেছি আর একটা যে কোনো চার্জ, সেক্ষেত্রে এটাকে আমরা এফ না বলে বলতেছি কি ই। তাহলে ই এর সংজ্ঞাটা এইভাবেও কি দেওয়া যায়, অর্থাৎ 1 কুলম্ব চার্জের উপর অন্য কোনো চার্জের আকর্ষণ বলটাই হচ্ছে ওই চার্জটার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে ওইভাবে আমরা তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে এখানে যদি 1 কুলম্ব না রেখে আমরা যদি কি কিউ কুলম্ব রাখতাম, তাহলে এখানে এফ এর মান কত হইতো, এফ এর মান হইতো কে কিউ, এটা মনে করো কিউ, এটা কিউ না দিয়ে কিউ প্রাইম পরিমাণ যদি রাখা হয়, কিউ প্রাইম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। এখন আমরা ই যদি হিসাব করি, তাহলে একক চার্জের জন্য, তো তাহলে একক, তাহলে এটাকে কি করতে হবে, তাহলে কিউ পরিমাণ চার্জের জন্য যে আকর্ষণ বল এটা হয়, তাহলে এককের জন্য আকর্ষণ বল কত হবে, তাহলে কিউ প্রাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিউ প্রাইম কাটা, তাহলে তখন এটা হয়ে যাবে কি এফ না হয় তখন হয়ে যাবে ই। কেন, যখন দুইটা চার্জেরই বেশি মান ছিল তখন সেটাকে আমরা ই বলতেছিলাম, আর যখন দুইটা চার্জের মধ্যে একটা চার্জ 1 কুলম্ব হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা কি বলতেছি, ই বলতেছি। তাই ইউ সমান তাহলে আমরা বললাম কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এইভাবে বিভিন্ন ভাবে কি তোমার ইটাকে, ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেটা, সেটাকে বিভিন্ন ভাবে কি করা যায়, ডিফাইন করা যায়। ঠিক আছে, তাহলে ই কে আমরা দুই ভাবে মানে মেনলি ভাবেই আমরা সংজ্ঞায়িত করবো, যে একটা একটা চার্জ আছে, এই চার্জের চতুর্দিকে মানে ওই চার্জ থেকে যে কোনো একটা আর ডিস্টেন্স দূরে 1 কুলম্ব চার্জ যদি রাখা হয়, তাহলে সেই চার্জের উপর এই যে প্রথম যে চার্জটা কিউ, যে চার্জটা ওই 1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ আকর্ষণ বল দিবে সেটাই হচ্ছে ই। তাহলে কিউ পরিমাণ চার্জের জন্য যদি, তাহলে আমরা দেখছি যে একটা কিউ পরিমাণ চার্জ আর একটা কিউ পরিমাণ চার্জের উপর এফ বল প্রয়োগ করে, তাহলে একটা কিউ পরিমাণ চার্জ 1 কুলম্বের উপর কি পরিমাণ চার্জ বল করবে, এফ ডিভাইড বাই কিউ। এই জিনিসটাকে আমরা বলতেছি কি ই। তাহলে ই সমান আমরা কি পাইলাম, এফ ডিভাইডেড বাই কিউ, কিউ, তাহলে এফ সমান পাবো আমরা কিউ ই। তাহলে এফ সমান আছে কিউ ই, ওই যে যেটা বুঝাইলাম যে ই এর মানটা বের করে রাখা আছে, জাস্ট কিউ দ্বারা যোগ করলেই কি গুণ করলেই ই পাওয়া যাবে। ওই যে তুলনাটা এখানে কি, এখানে যে তুলনাটা দেখাইলাম, যেখানে জি কে এম দ্বারা গুণ করলে তার আকর্ষণ বল পাওয়া যাচ্ছে, আর এখানে ই বের করে রেখে ই কে কিউ দ্বারা গুণ করলে তার আকর্ষণ বল পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে ই। ঠিক আছে, তো এইভাবে যে তোমরা কি করতে পারো, জিনিসটাকে মাথায় রাখতে পারো। এরপর হচ্ছে বল যেহেতু ভেক্টর রাশি আর কিউ যেহেতু স্কেলার রাশি, তাহলে ই হচ্ছে ভেক্টর রাশি এবং তার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। দেখবে তড়িৎ ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করা হলে পুরো বিষয়টি বিশ্লেষণ করা অনেক সহজ হবে। তো তো আমরা এখানে ই এর যে একক পাইলাম, তাহলে ই এর একক ই সমান আমরা দেখলাম কি এফ ডিভাইডেড বাই কি কিউ। তাহলে এফ এর একক আছে নিউটন আর কিউ এর একক আছে কুলম্ব, তাহলে ই এর একক হবে নিউটন পার কুলম্ব। এটাকে বলা হয় কি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা শুধুই তড়িৎ প্রাবল্য, অনেকগুলো নাম আছে এটার। তড়িৎ প্রাবল্য বলা হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, বা আবার অনেক সময় তড়িৎ তীব্রতা বলা হয়, আবার বিন্দু প্রাবল্য বলা হয়। মানে তীব্রতা, প্রাবল্য বা শুধু প্রাবল্য, এই নামগুলোর সাথে যেটাই থাক না কেন, তীব্রতা বা প্রাবল্য লেখা থাকলেই বুঝতে হবে যেটা ই এর কথা বলতেছে, তড়িৎ ক্ষেত্রের কথা বলতেছে। তাহলে তড়িৎ ক্ষেত্র দেখা যায় না, কিন্তু কাউকে বোঝানোর জন্য অনেক সময় তড়িৎ বল রেখা নামে পুরোপুরি কাল্পনিক এক ধরনের রেখা একে দেখানো হয়। মাইকেল ফ্যারাডে প্রথমে সেটা করেছিলেন। তাহলে এটা এমসিকিউর জন্য তোমরা মাথায় রাখতে পারো যে তড়িৎ বল রেখার ধারণা সর্বপ্রথম কে দিয়েছেন, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। চল তড়িৎ সম্পর্কিত সূত্র মাইকেল ফ্যারাডে দিয়েছিলেন। তো আমাদের পরিচিত জগৎ ত্রিমাত্রিক, কাজেই বল রেখাগুলো চারদিকেই ছড়িয়ে পড়বে। তোমাদের দেখানোর জন্য সেগুলো আমরা কি করছি, সমতলে এঁকে দেখিয়েছি। তো এখানে শুধুমাত্র এইদিকে আছে, তার মানে এই যে বল রেখাগুলো শুধুমাত্র যে বাইরের দিকে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে বিষয়টা তা না,
মানে শুধু এই যে এক প্লেনে তা না, এগুলো কি আছে এখান থেকে বাইরের দিকে উঠে আসতেছে, ভিতরের দিকেও কি যাচ্ছে, কিন্তু এগুলো তো আঁকা যাচ্ছে না, এই জন্য শুধুমাত্র কি দুই ডিরেকশনে দেখানো হয়েছে। কিন্তু এটা আসলে কি তিন, মানে 3Dর মতো, অর্থাৎ একটা বল, মানে একটা মনে করো যে একটা যে ফুটবল বা ক্রিকেট বলের চতুর্দিকে এরকম কি তীর চিহ্নগুলো বের হয়েছে, আবার কি অথবা এই তীরগুলো ভিতরের দিকে ঢুকেছে। তো এই বল রেখাগুলো মেনলি দিয়ে কি বোঝানো হয়, বল রেখাগুলো দিয়ে একটা বিন্দুতে প্রাবল্য বোঝানো হয়। বল রেখা প্রাবল্য যত বেশি হয়, এই বল রেখাগুলোর পরিমাণ কি হয় তত বেশি হয়, এবং এই বল রেখার যে ডিরেকশন সেটা পজিটিভ থেকে বাইরের দিকে দেখানো হয় আর নেগেটিভ থেকে ভিতরের দিকে। তার কারণ আমরা যখন তড়িৎ প্রাবল্য হিসাব করি তখন আমরা যে 1 কুলম্ব চার্জের কথা বলতেছিলাম, তো ডেফিনেটলি সেই 1 কুলম্ব চার্জটা কি ছিল, +1 কুলম্ব চার্জ। সেটা কি ছিল, +1 কুলম্ব চার্জ। তাহলে আমরা শুধু এখানে 1 কুলম্ব চার্জ বলছি, কিন্তু আসলে এটা 1 কুলম্ব চার্জ শুধু না, সেটা হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ আকর্ষণ বল করে সেটাই হচ্ছে কি তার প্রাবল্য। এখন প্রাবল্যের ডিরেকশনটা দেখো, আমরা যেখানেই 1 কুলম্ব চার্জ রাখি না কেন, পজিটিভ চার্জ কিন্তু কি হবে, এই যে ওর থেকে লম্ব বরাবর কি হবে, বাইরের দিকে কাজ করবে। এখানে যদি রাখি 1 কুলম্ব তাহলে কি হবে, বিকর্ষণ বলে এইদিকে, এখানে যদি রাখি তাহলে এইদিকে। এই জন্য তাহলে আমরা যেখানেই রাখি না কেন ওই পয়েন্টে স্পর্শকের উপর লম্ব বরাবর কি হবে, বিকর্ষণ বলটা কাজ করবে। এই জন্য তড়িৎ তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রকে যখন বল রেখা দিয়ে দেখানো হয় তখন পজিটিভ চার্জের ক্ষেত্রে বল রেখাগুলো কি হয়, বাইরের দিকে হয়। আবার নেগেটিভ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য যদি আমরা হিসাব করি তাহলে সেখানেও এটাকে 1 কুলম্ব চার্জ দিয়ে আমরা হিসাব করব। তো এখানে কিন্তু এটাকে ওই জন্য অনেক সময় পরক আধানও বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা পরক আধানের পরিমাণ সবসময় কি হবে, 1 কুলম্ব হবে। এই জন্য এটাকে অনেক সময় পরক আধান বলা হয়। তো পরক আধান যদি 1 কুলম্ব রাখা হয়, এবার নেগেটিভ চার্জ কিন্তু কি করবে, 1 কুলম্ব চার্জকে এবার তার কেন্দ্রের দিকে কি করবে, আকর্ষণ করবে। এই জন্য তড়িৎ তীব্রতা যখন নেগেটিভ চার্জের জন্য যখন তীব্রতা দেখানো হয় তখন বল রেখা দিয়ে যখন দেখানো হয় তখন বল রেখাগুলো ভিতরের দিকে হয়। তাহলে তোমরা আসলে আশা করি বুঝতে পারছো যে পজিটিভ চার্জের ক্ষেত্রে কেন বল রেখাগুলো বাইরের দিকে দেখানো হয় আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কেন ভেতরের দিকে দেখানো হয়। তখন এখানে সংজ্ঞা অনুযায়ী তড়িৎ তীব্রতা যখন আমরা সংজ্ঞায়িত করছি তখন 1 কুলম্ব চার্জের জন্য আমরা কি করছি, হিসাব করছি। বারবার কি 1 কুলম্ব চার্জের জন্য হিসাব করতেছিলাম, এবং সেটা ডেফিনেটলি পজিটিভ 1 কুলম্ব চার্জ। পজিটিভ 1 কুলম্ব চার্জ যদি হয় সেক্ষেত্রে পজিটিভ 1 কুলম্ব চার্জকে একটা পজিটিভ চার্জ তার কেন্দ্র থেকে বাইরের দিকে বিকর্ষণ করবে আর নেগেটিভ চার্জ কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এই জন্য বল রেখাগুলো এখানে দেখানো হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে বাইরের দিকে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে তোমার ভেতরের দিকে। ঠিক আছে, তো এই যে বল রেখাগুলো, এই বল রেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো বিশেষ করে বহুপদীতে এগুলো আসে। এই তড়িৎ বল রেখাগুলো আঁকার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা হয়। সেটা হচ্ছে এই যে পজিটিভ চার্জের বেলায় এটা কি হবে, পজিটিভ চার্জ থেকে বের হবে, এবং নেগেটিভ চার্জের বেলায় নেগেটিভ চার্জের কেন্দ্রে এসে কেন্দ্রীভূত হবে। তো কেন হবে সেটা আমি দেখালাম, যে একটি নির্দিষ্ট বিন্দুতে বল রেখার স্পর্শকের দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে। তো বল রেখার স্পর্শকের দিকটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের দিক। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাইলাম যে তার মানে তড়িৎ বল রেখাগুলো হচ্ছে কি ওই যে 1 কুলম্ব যে চার্জটা আছে সেই চার্জটার গতিপথ নির্দেশ করে। তাহলে তড়িৎ বল রেখার যে ডিরেকশনটা কি নির্দেশ করে, 1 কুলম্ব চার্জের গতিপথটাই মেইনলি নির্দেশ করে। চার্জের পরিমাণ যত বেশি হবে প্রতি একক আয়তনে বা ক্ষেত্রফলে বল রেখার সংখ্যা তত বেশি হবে। তো যত বেশি চার্জ হবে এটা 1 কুলম্ব চার্জকে তত জোরে কি করবে, আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। পজিটিভ হলে বিকর্ষণ, নেগেটিভ হলে আকর্ষণ। এই জন্য এই যে পরিমাণটা বেশি দেখানোর জন্য বল রেখার পরিমাণ বেশি দেখানো হয়। বল রেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হবে। যে বল রেখা যত প্রতি একক আয়তনে যত বেশি বল রেখা হবে তারা তত ঘন থাকবে, তার মানে তড়িৎ ক্ষেত্রের মানও তত বেশি হবে। এবং একটি চার্জের বল রেখা কখনো অন্য চার্জের বল রেখার উপর দিয়ে যাবে না। সহজ কথা, বল রেখাগুলো পরস্পরকে কখনো ছেদ করবে না, বল রেখাগুলো পরস্পরকে কখনো ছেদ করবে না। ঠিক আছে, তো এই কয়েকটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে, এরা পরস্পরকে কি করে, পার্শ্ব চাপ দেয়, এরা পরস্পরকে বিকর্ষণ করে, এগুলো তোমরা মাথায় রাখতে পারো। তো 10.2 চিত্রটিতে দুটো বিপরীত চার্জের জন্য বল রেখা দেখানো হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এক চার্জের বল রেখা অন্য চার্জে গিয়ে সমাপ্ত হয়েছে।
যেখানে তড়িৎ ক্ষেত্র বেশি সেখানে বল রেখার সংখ্যাও বেশি। শুধু তাই নয়, চিত্রটি দেখলে দুটো চার্জ একটা আরেকটাকে টানছে এরকম একটা অনুভূতি হয়। চিত্রটিতে দুটি পজিটিভ চার্জ দেখানো হয়েছে এবং চিত্রটি দেখেই দুটো চার্জ, চিত্র এই যে এটা আর একটা আছে 10.12 যে চিত্র আছে, এখানে দুইটা পজিটিভ চার্জ দেখানো হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে একটি আরেকটিকে ঠেলে দিচ্ছে এরকম অনুভূতি আছে। শুধু তাই নয়, দুটো চার্জের মাঝামাঝি অংশে একটি চার্জের তড়িৎ ক্ষেত্র অন্য চার্জের তড়িৎ ক্ষেত্রকে কাটাকাটি করে ফেলে, ফলে সেখানে বল রেখা কম এবং এর মাঝখানে একটি বিন্দু আছে যেখানে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য। যদিও দুটোই নেগেটিভ চার্জ হতো, যদি দুটোই নেগেটিভ চার্জ হতো তাহলে শুধু বল রেখার দিক পরিবর্তন হতো, তাছাড়া অন্য সবকিছুই আগের মতোই হতো। তাহলে এই যে দেখো এখানে দুইটা দেখানো হয়েছে, একটা হচ্ছে কি একটা পজিটিভ চার্জের জন্য আর একটা নেগেটিভ চার্জের জন্য। তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা এটা নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এর জন্য বল রেখা দেখানো হয়েছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি বল রেখাগুলো পজিটিভ থেকে কি নেগেটিভের দিকে প্রবেশ করে। তাহলে একটা কি এই যে সোজা যাচ্ছে, তারপর দুই পাশের গুলো আস্তে আস্তে কি বেঁকে বেঁকে গিয়ে কি হচ্ছে গিয়ে ঢুকে যাচ্ছে। এটাও এটা এটা কি হচ্ছে, এটা অনেক দূর দিয়ে ঘুরে ডেফিনেটলি কি এখানে ঢুকে যাইতো। তো এখানে আঁকে নাই, তো প্রত্যেকটা রেখাই মেনলি কি হবে এইভাবে পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভ দিকে যাবে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা 1 কুলম একটা চার্জ রাখি, এখানে যদি আমরা কি করি একটা 1 কুলম চার্জ রাখি, তাহলে এটা কি করবে এইদিকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করতে করতে আর এই আকর্ষণ করবে। তাহলে তার গতিপথটা হবে কেমন, এইরকম হবে। ঠিক আছে। আবার এখানে যদি একটা 1 কুলম চার্জ রাখি পজিটিভ, তাহলে কি হবে, বা এখানে যদি রাখি এই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে এর মধ্যে আসবে। ঠিক আছে। আবার দুইটা পজিটিভ চার্জের জন্য দেখানো হয়েছে বল রেখাগুলো। তো পজিটিভ চার্জের ক্ষেত্রে তো বল রেখাগুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। সেক্ষেত্রে এই যে বল রেখাটা এটা সোজা আসার কথা ছিল, আর এই বল রেখাটাও কি সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এটা পরস্পরকে বিকর্ষণ করার কারণে আস্তে আস্তে কি হয়ে গেছে এইদিকে বেঁকে গেছে। এবার আর একটা এটাই সোজা আসার কথা ছিল, আর একটা এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এরা পরস্পরকে বিকর্ষণ করার কারণে এই দুই দিকে হেলে গেছে। ফলে মাঝখানে একটা কি হয়েছে, নিউট্রাল জোন তৈরি হয়েছে। ঠিক আছে। আর দুইটা যদি নেগেটিভ চার্জ হইতো তাহলে সেক্ষেত্রে এই সেম চিত্রটাই হয়তো, জাস্ট ডিরেকশন গুলো কি হইতো ভিতরের দিকে হইতো। এই দিক দিয়ে যেটা সোজা আসতো এটা আস্তে 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 ঢুকে যাইতো, এদিকে আস্তে আস্তে বেঁকে যাইতো। ঠিক আছে, এইরকম হইতো। আর মাঝখানে একইভাবে এখানে একটা কি, যেগুলো সোজা আছে এগুলো সোজা পাস করতে পারতো না। ঠিক আছে। এটা যেটা এই ডিরেকশনে আসছে এটা আস্তে আস্তে কি ভিতরের দিকে ঢুকে যাইতো। তো এইভাবে বল রেখাগুলো এটা দুইটা নেগেটিভের জন্য এই সেমটাই হবে, এটাই হবে, শুধুমাত্র ডিরেকশনগুলো বাইরের দিকে না হয়ে ডিরেকশনগুলো কি হবে ভিতরের দিকে হবে। ঠিক আছে। তো আশা করি তোমরা বল রেখাটা আঁকা শিখে গেছো। আবার আর একটা জিনিস আছে এখানে বল রেখার ক্ষেত্রে, তোমরা যদি একটু বুঝি, একটা চার্জ যদি কি হয় ছোট হয় আর একটা চার্জ যদি বড় হয়, সেক্ষেত্রে বল রেখাগুলো কেমন হবে। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, সেক্ষেত্রে যেটা হয় জেনারেলি, সেক্ষেত্রে এটা যদি পজিটিভ হয় আর এটা নেগেটিভ আলাদা আলাদা, তাহলে এটা তো সোজা ঢুকে যাবে, সমস্যা নেই। তো এইরকম হবে। তো এটার ক্ষেত্রে বল রেখাগুলো কি হবে, এর এর যেহেতু এটা বড় চার্জ এর জন্য বল রেখা কি হবে বেশি হবে। তাহলে কিছু বল রেখা কি করবে এর পুরোটাকে কি করবে কাভার করে ফেলবে, আর বাকি বল রেখাগুলো কি হবে এর জন্য এরকম থাকবে। ঠিক আছে, এইরকম এরকম হবে। তবে এটা আমার ছবিটা খুব বেশি ভালো হলো না, তীর চিহ্নগুলো এরকম। তাহলে এইখানে কি হবে, এখানে এক্সট্রা বল রেখা কি থাকবে না, তখন এখানে বল রেখা যেহেতু বেশি এর প্রত্যেকটা বল রেখা এর মধ্যে প্রবেশ করবে, কিন্তু বড় চার্জটাতে কি থাকবে অনেক বেশি বল রেখা এক্সট্রা থেকে যাবে। তো এইরকম অনেক সময় হয়, একটা বড় একটা ছোট যদি হয় সেক্ষেত্রে এরকম হয়। আবার উল্টো ভাবে যদি এটা ছোট হইতো এটা বড় হইতো সেক্ষেত্রে সেম চিত্রই হইতো, তবে এখানে কিছু এক্সট্রা থেকে যাইতো আর এখানে এক্সট্রা থাকতো না। ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো কি বুঝতে পারছো। তো এরপরের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে কত প্রশ্ন হচ্ছে কি 5 কুলম্ব চার্জের জন্য 10 কুলম্বের একটা কি আছে 10 মিটার দূরে 5 কুলম্ব একটা চার্জ 10 মিটার 10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। ঠিক আছে, 5 মিটার
5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তড়িৎ ক্ষেত্রের জন্য যেহেতু দেখো একটা জিনিস মাথায় রাখো, তড়িৎ ক্ষেত্র যেহেতু তড়িৎ ক্ষেত্রের জন্য কি একটাই মাত্র কি থাকবে, চার্জ থাকবে। তার কারণ তড়িৎ ক্ষেত্রের জন্য আরেকটা চার্জ তো কি 0, ঠিক আছে, আরেকটা চার্জ 0। তো আমরা ই এর সূত্র এটা জানি, তাহলে ই সমান হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে আরেকটা ই, এফ এ তো দুইটা কিউ ছিল, ই তে একটা কেন, তখন ই মানে আছে এই চার্জের জন্য 1 কুলম্বের উপর কি পরিমাণ আকর্ষণ বল, তাহলে এটা তো 1, এটা গুণন 1 মানে তো 1ই, এই জন্য ইতে একটা কিউ আর একটা কিউ নাই। তাহলে এখানে এই মানগুলো বসাই দিলে তোমরা কি সহজেই এগুলো বের করতে পারবে। এগুলো অঙ্ক খুবই ইজি। এখানে 3 কুলম্ব চার্জের একটি বস্তু 10 নিউটন বল লাভ করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? তাহলে এখানে এখানে কি দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 10, বলের মান আছে এফ, ই বের করতে বলছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, এফ সমান কি কিউ ই, তাহলে ই সমান হচ্ছে কি এফ বাই কিউ। তাহলে এইভাবে মান বসাই দিলে এটা অঙ্ক কি হয়ে যাবে। তো এগুলো আমি আর দেখাচ্ছি না। এরপর দেখো চার্জ এবং তার দ্বিগুণ পরিমাণ বিপরীত চার্জ থাকলে বল রেখা কেমন হবে। তাহলে 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 আমি দেখাইছি যে দ্বিগুণ পরিমাণ বিপরীত চার্জ যদি থাকে তাহলে এই যে কিছু পরিমাণ বল রেখা এক্সট্রা থাকবে, এই ছবিটা কি আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে একটা আমি যেটা একটা পজিটিভ চার্জটাকে বড় রেখেছি, নেগেটিভ চার্জটাকে কি ছোট রেখেছি। তাহলে ছোট চার্জগুলোতে সব বল রেখা এসে প্রবেশ করবে, আর বড়টা দেখি কিছু এক্সট্রা থাকবে, যেটা এই যে এখানে দেখাইছে, যে আমি যেটা এই যে এইরকম করে দেখিয়েছি, ওরা এখানে সুন্দরভাবে কি এই সেম জিনিসটাই দেখিয়েছে। দেখো এটা 2Q আর এটাকে যায় শুধু কিউ। তা দেখো এখানে অনেকগুলোই কি সবগুলোই ঢুকেছে, আর এখানে অনেকগুলো এক্সট্রা বল লেখা রয়েছে। আর দুইটা বল লেখা একদম, যেটা একদম একটা বল লেখা সোজা থাকবে, এটা একদম সোজা গেছে, এটা না এইদিকে বাঁকতে পারবে না এইদিকে বাঁকতে পারবে, এই জন্য এটা সোজা যাবে। আর একটা বল লেখা এইদিকে সোজা ঢুকবে, সেটাও কি না ওই দিকে বাঁকবে না এইদিকে বাঁকবে। এই দুইটা বল লেখা সবসময় সোজা থাকবে। আর বাকিগুলো দেখো এখানে আর নাই, এখানকার প্রত্যেকটাই কি হবে এখান থেকে এখানে প্রবেশ করবে। এটা পজিটিভ যেহেতু, এটা নেগেটিভ, তাহলে প্রত্যেকটা এখান থেকে এখানে প্রবেশ করবে। আর যদি এইটা পজিটিভ হইতো এটা নেগেটিভ হইতো, ডিরেকশনটা চেঞ্জ হইতো জাস্ট। তো এরকম, তার মানে এখানে এক্সট্রা কিছু বল লেখা, অনেকগুলো বল লেখা এক্সট্রা থাকবে আর এখানে থাকবে না। তো তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব জিনিসটা কি? তো এই জিনিসটা ইলেকট্রিক, এটা ইংরেজি হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। তো আমরা পড়ি, আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে ই একটি, তড়িৎ ক্ষেত্রে ইতে মানে যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তড়িৎ ক্ষেত্র ইতে একটি চার্জ কিউ একটি বল অনুভব করে যার মান হলো এফ সমান কিউ ই। আমরা যে কোনো একটা চার্জের দরুন যদি কি থাকে, একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে, তার জন্য এই বিন্দুতে কি ইউ এর একটা কি মান আছে। এখানে যদি আমরা কি করি আর একটা কিউ, এখানে মনে করো কিউ1, আর একটা যদি কিউ পরিমাণ চার্জ রাখি, তাহলে এখানে আকর্ষণ বল কাজ করবে এফ সমান কি কিউই। তো একটি ধনাত্মক চার্জ বা আধানের কাছে আরেকটি ক্ষুদ্র ধনাত্মক আধান যদি কিউ প্রাইম আনি, তাহলে কিউ প্রাইম আনলে এটা কি করে বিকর্ষণ বল অনুভব করে। সুতরাং একটি ধনাত্মক আধান কিউ কিউ ধনাত্মক আধান কিউ থেকে আর1 দূরত্বে সরলরেখা বরাবর একটি ক্ষুদ্র টেস্ট চার্জ কিউ নটকে আনতে বিকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়। তো এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হইল সেটা হচ্ছে, যদি আমরা দেখি, তো এখানে মনে করো যে একটা চার্জ আছে, এখানে একটা কি আছে চার্জ আছে, ঠিক আছে, এই চার্জটা আছে কি ধরে নাও কিউ পরিমাণ চার্জ। তো আর একটা এখানে এই যে ডিস্টেন্স, আর একটা কিউ নট আধানকে আমরা যদি কি করি এখান থেকে এইখানে নিয়ে আসি, তো এটাও পজিটিভ ধরে নাও, এটাও কি পজিটিভ। তাহলে এই ডিস্টেন্স, তাহলে আর1 ডিস্টেন্স এখান থেকে আমরা যদি এইখানে নিয়ে আসি, তাহলে কি করতে হবে বিকর্ষণের বিপরীতে ডেফিনেটলি কাজ করতে হবে। তার কারণ এই কিউ চার্জটা তো কি করতেছে, ওই ফরক যে টেস্ট আধান ওটা 1 কুলম্ব হোক বা কিউ নট কুলম্ব হোক তাকে তো বিকর্ষণ করবেই।
তাহলে আমরা যদি এখান থেকে তাকে r1 পরিমাণ ডিস্টেন্স কি নিয়ে আসতে চাই, তার মানে যে বিকর্ষণ বল F সমান কি ই কিউ যেটা আছে এই পরিমাণ বল দ্বারা কি হবে, বিকর্ষণ বল কাজ করবে। তাহলে আমাদেরকে যদি তারপরও ঠেলে নিয়ে আসতে হয়, তাহলে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, এফ সমান কিউ ই, এই পরিমাণ এই যে কিউ নট ই আর কি, কিউ নট চার্জকে যদি নিয়ে আসি তাহলে কিউ নট ই পরিমাণ বল কি করতে হবে, প্রয়োগ করে এই দিকে কি নিয়ে আসতে হবে। তাহলে এখানে কৃত কাজ কত হবে, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান আমাদের প্রযুক্ত বল এফ, আর ডিস্টেন্সটা আমরা কি করছি r1, তাহলে এই পরিমাণ কি করতে হবে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে আমরা যদি কি করি, একটা বিন্দুকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাইতে চাই, একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি মুভ করাতে চাই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রের দিকে নিয়ে আসতে চাই, তখন এখানে কিন্তু একটা বল কাজ করে এবং এই বলের কারণে বিকর্ষণ বল কাজ করে, এই বিকর্ষণ বলের কারণে আমাদেরকে একটা কি করতে হয়, ফোর্স প্রয়োগ করে নিয়ে আসতে হয় বিকর্ষণ বলের বিপরীতে। তাহলে আমরা বল প্রয়োগ করলাম এবং সেখানে একটা ডিস্টেন্স অতিক্রম হলো, তার মানে এখানে কি হবে, কাজও হবে। সেই জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করছে যে একটি ধনাত্মক চার্জ বা আধানের কাছে আরেকটি ক্ষুদ্র ধনাত্মক আধান Q1 আনলে এটি বিকর্ষণ বল অনুভব করে। সুতরাং একটি ধনাত্মক আধান কিউ থেকে R1 দূরত্বে সরলরেখা বরাবর, তাহলে এখানে এই ধনাত্মক আধান এটা আছে কিউ, এখান থেকে যদি আমরা R1 দূরত্বে সরলরেখা বরাবর একটি ক্ষুদ্র টেস্ট চার্জ কিউ নটকে যদি আমরা আনতে চাই, তাহলে এর বলের বিপরীত দিকে কাজ করতে হবে। কেন, এই যে এখানে যে কিউ পরিমাণ চার্জ, তাহলে আমরা যদি এই কিউ নটকে ওর দিকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে থেকে হবে না, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আধানের দিকে আর কি, কিউ ধনাত্মক আধান কিউ এর দিকে R1 দূরত্বে সরলরেখা বরাবর হবে আর কি। তো এই পরিমাণ যদি আমরা কি করতে চাই, তাহলে বিকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হবে, এটা তোমরা বুঝছো। তো কিউ চার্জের যত কাছে কিউ নট চার্জকে আনা হবে বিকর্ষণ বল তত বেশি অনুভব করবে। তার কারণ আমরা জানি যে এখানে যত কাছে আনা হবে ডিস্টেন্সটা এই দিকে ডিস্টেন্স যত বেশি হবে, এই দিকে ডিস্টেন্স তত কি হবে, কমে যাবে, আর এই দিকে ডিস্টেন্স তত বেড়ে যাবে। তাহলে যত কাছে আনা হবে এখানে এই জায়গায় তোমার কি হবে, ডিস্টেন্স কমে যাবে, তারপরে বিকর্ষণ বলের মান কি হবে, তত কমে যাবে। ঠিক আছে, এই জায়গায়। তো এই জন্য তাহলে তত বেশি কাজ করতে হবে, তাহলে কাজের পরিমাণও কি হবে, তত বেশি হবে। অর্থাৎ যত এই যে মেইন যে চার্জটা ছিল যার কারণে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তার যত কাছে আনা হবে, এই চার্জটা যত কাছে আনা হবে তত বেশি কাজ করতে হবে। তো কুলম্বের সূত্র অনুযায়ী চার্জ কিউ এবং কিউ নট এর মধ্যবর্তী দূরত্ব যদি অসীম হয়, তাহলে এদের মধ্যে কোনো বল কাজ করবে না। তখন অসীম ডিস্টেন্স যদি হয়, তখন আমরা জানি যে অসীম ডিস্টেন্স জুড়ে এফ এর মান কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তার কারণ কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে যদি আমরা কি করি, ভাগ করি, ইনফিনিটি দিয়ে আমরা জানি এফ সমান কি কে কিউ বাই যদি কি হয় আর স্কোয়ার হয়, Q1 Q2 দিলাম, সমস্যা নাই। কারণ আর এর মান যদি ইনফিনিটি হয় তারপর আবার স্কোয়ার, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ দিলে কি হয়, শূন্য হয়, অর্থাৎ কোনো বল কাজ করবে না। ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রে যদি অসীমে কোনো বল কাজ করে না, কিন্তু অসীম থেকে যদি আমরা একটুখানি দূরত্বটাকে কি করতে চাই, কমাইতে চাই, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, ওই কাজ করতে হবে। অর্থাৎ অসীম থেকে যদি আমরা, অসীমেই শুধু কাজ জিরো, কিন্তু অসীম থেকে যদি যে কোনো বিন্দুতে নিয়ে আসতে চাই, আমাদেরকে কি করতে হবে, আর পরিমাণ সরানোর জন্য কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে অসীম দূরত্ব থেকে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক টেস্ট আধান কিউ প্রাইমকে সমবেগে যদি আমরা একটি চার্জ থেকে আর দূরত্বে আনতে চাই, তাহলে সেখানে কৃত কাজ যদি ডাব্লিউ হয়, তবে প্রতি একক টেস্ট চার্জের জন্য কৃত কাজকে ওই বিন্দুতে ওই চার্জের জন্য কিভাবে বলা হয়, বিভব বলা হয় কৃত কাজ। তাহলে কি বুঝলাম, সব মাথার উপর দিয়ে গেল মনে হয়। তো ধরে নেওয়া হয় যে অসীম, অর্থাৎ এটা যদি কিউ পরিমাণ চার্জ হয়, এটা কিউ পরিমাণ চার্জ, তাহলে এটা মনে করো অসীম, এর বাইরে কি করে না, আর F0, এই অসীমের বাইরে F0। এখন অসীম থেকে আমরা যদি কি করতে চাই, এখানে F0, তাহলে এখান থেকে যদি একটুখানি দূরত্ব কমাইতে চাই আমরা, তাহলেই বল কাজ করবে। আর যখনই বল কাজ করবে তাহলে বিকর্ষণ বল কাজ করবে, আর বিকর্ষণ বল কাজ যখনই করবে তখন আমাদেরকে এটাকে কাছে নিয়ে আসার জন্য কি করতে হবে, এইদিকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এইদিকে আমাদের কি করতে হবে, একটা এফ বল প্রয়োগ করতে হবে। আর যখনই আমাদের এফ বল প্রয়োগ করতে হবে তখনই কি হবে, কাজ হবে। তাহলে আমরা যদি কিউ প্রাইমের জন্য কি কিউ নটকে নিয়ে আসার জন্য আমরা কি করি, ডাব্লিউ পরিমাণ কাজ করি, তাহলে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসার জন্য কি করতে হবে, ডাব্লিউ বাই কিউ
নট। এই যে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জের জন্য যে কাজটা করতে হবে, অর্থাৎ অসীম থেকে আমরা কিউ নটকে নিয়ে আসবো না, যদি 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে চাই তাও তো বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে 1 কুলম্ব চার্জকে যদি আমরা অসীম থেকে এই কিউ চার্জের দিকে আর ডিস্টেন্স নিয়ে আসতে চাই, তাহলে আমাদের বল প্রয়োগ করতে হবে এবং ওই বলের কারণে কি হবে, কাজ হবে। তো এই কাজটাকে বলা হচ্ছে এই বিন্দুর বিভব। কোন বিন্দুর বিভব? এই চার্জের বিভব। যে চার্জটা কেন্দ্রে আছে, যে চার্জের কাছে আনতে চাচ্ছি, সেই চার্জের জন্য আমরা যে বিন্দুতে অসীম থেকে নিয়ে আসছি সেই বিন্দুর জন্য বিভব, সেই বিন্দুতে বিভব। অথবা যদি আরেকটু আমি এটাকে ক্লিয়ার করতে চাই, তাহলে এইটা মনে করো এখানে একটা কি আছে, চার্জ আছে, এটা কি একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটা হচ্ছে ইনফিনিটি, এটা এই ডিস্টেন্স আছে কি ইনফিনিটি। উদাহরণস্বরূপ এই বাইরে এফ এর মান কি 0। তাহলে এই যে 1 কুলম্ব চার্জকে আমরা এই অসীম থেকে এর দিকে আর ডিস্টেন্স দূরে এই বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এ তো কি করবে, বিকর্ষণ করবে স্বাভাবিকভাবে। তাহলে বিকর্ষণ করার জন্য আমাদের কি করতে হবে, এইদিকে এফ বল কি, এফ সমান কিউ ই পরিমাণ বল এই দিকে প্রয়োগ করতে হবে। তাহলে এই যে এখানে তাহলে যে কাজটা হইল, তাহলে এফ প্রকৃত বল এফ ডিস্টেন্স হইলো আর, তাহলে এখানে একটা কাজ হইলো না। এই কাজটা কত কুলম্বের জন্য, 1 কুলম্বের উপর কৃত কাজ হইলো। এই 1 কুলম্বের উপর যে কৃত কাজ, সেই কৃত কাজটাকে বলা হচ্ছে এই চার্জটার জন্য এই বিন্দুতে বিভব। তাহলে এই চার্জের এই বিন্দুতে বিভব, তাহলে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে অসীম থেকে কোনো একটা অসীম থেকে 1 কুলম্ব চার্জকে কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এখান থেকে অসীম থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই চার্জের জন্য ওই বিন্দুতে বিভব। তাহলে কেন্দ্রে যে চার্জটা আছে সেই চার্জের জন্য এই বিন্দুতে বিভব। তাহলে এখানে 1 কুলম্ব তো আমরা পাবো না, প্রথমে কিউ কুলম্বের জন্য আমরা যদি হিসাব করি, তাহলে কিউ কুলম্বের জন্য কাজটা হয়েছে কত, ডাব্লিউ। তাহলে 1 কুলম্বের জন্য, 1 কুলম্বের জন্য কাজটা হবে কি ডাব্লিউ বাই কিউ। তাহলে এই যে ভি, এটাই আছে 1 কুলম্বের জন্য যে কাজটা হইলো সেটাকে বলা হচ্ছে ভি। তাহলে আমরা ভি সমান বলতে পারি কৃত কাজ ডিভাইডেড বাই কে কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই কিউ। এখন ভি আর বলা হচ্ছে কেন, কারণ আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে এটা হচ্ছে এত। আবার আর এখানে এখন ভি সমান কে কিউ বাই আর, এটা কোত্থেকে পাইলাম, তাহলে এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে নিচে নামি। তাহলে এইখানে আমরা দেখলাম ভি সমান ডাব্লিউ বাই আর। তাহলে এই ডাব্লিউ সমান কত বলো দেখি, ডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু কি আর ডিভাইডেড বাই কি কিউ। এই এফ সমান আমরা আবার জানি কি কিউ ই, এফ সমান, সরি এটা এফ সমান আমরা জানি কি এফ সমান কি জানি আমরা কিউ ই। তাহলে কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসা হয়েছে, আর আর এর জন্য এই বিন্দুতে ই এর মান আমরা জানি, ওটা আগে নির্ণয় করি। তড়িৎ ক্ষেত্র কাকে বলে আমরা, এখানে 1 কুলম্ব চার্জকে, এইখানে 1 কুলম্ব চার্জকে রাখলে যে পরিমাণ আকর্ষণ বলা হয়, তাহলে কিউ পরিমাণ রাখলে এত। তাহলে এফ সমান আমরা কিউ ই জানি, আর আর তো থাকলোই, আর নিচে হয়ে গেল কি কিউ। অথবা এই সূত্র না বসিয়ে আমরা সরাসরি এফ এর সূত্রও কি করতে পারি, বসিয়ে দিতে পারি। এফ সমান আমরা কি জানি কে কিউ, এটাকে আমরা যদি দুইটা যেহেতু কিউ, এটাকে আমরা কিউ ওয়ান ধরলাম, আর যেটা নিয়ে আসলাম সেটাকে কিউ নট ধরলাম। ঠিক আছে, তাহলে এটা আছে কিউ ওয়ান, এটা আছে কিউ নট, আর নিচেও তাহলে কি হবে কিউ নটই হবে, আর ইন্টু কি আর। তাহলে কিউ নট কাটা যাবে, তাহলে হচ্ছে কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর। এই কিউ ওয়ান না ধরে এটাকে এই জন্য আমরা কি কিউ ধরছিলাম, তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর হইল। ঠিক আছে, তাহলে এইভাবে বিভবের মান হইল কে কিউ ডিভাইডেড বাই আর ভি সমান, তাহলে ভিটা কোত্থেকে আসলো, ভি সমান কে কিউ বাই আর। এই যে এখানে এফ এর এই ডাব্লিউ সমান এফ ইন্টু আর, আর এফ এর সরাসরি মান যদি আমরা বসাই দেই, ও কে কিউ এখানে আর স্কোয়ার আছে, সরি এই আর স্কোয়ার আর এই আর কেটে গেলে এখানে নিচে আর থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এইটা যদি আমি আরেকবার ক্লিয়ার করি তোমাদেরকে, তাহলে এখানে একটু এইটাকে বোঝার সুবিধার্থে দেখো, আমরা সব চার্জকেই কিউ ধরেছি,
তার কারণ দেখো এইখানে এই সূত্রটাকে নিয়ে আসার জন্য আমরা ধরি নেই যে কেন্দ্রে যে চার্জটা আছে সেইটা হচ্ছে কিউ, আর আর এইটা হচ্ছে যে পরিমাণ চার্জকে, যে কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসার জন্য আমরা ডাব্লিউ ধরছি, অর্থাৎ যে চার্জটা অসীম থেকে নিয়ে আসছি সেটাকে কিউ না ধরে আমরা কিউ নট ধরলাম। ঠিক আছে, এটাকে কিউ নট ধরলাম। এটা যদি হয় তাহলে আমরা ভি সমান কত পাবো? আমরা এফ এর মান জানি, এফ এর সূত্র জানি। এফ এর সূত্র হচ্ছে কি, এই যে এখানে যে চার্জটা নিয়ে আসলাম কিউ নট পরিমাণ চার্জ, আর এখানে দেখি তাহলে এদের মধ্যে আকর্ষণ বল, এদের মধ্যে আকর্ষণ বল আমরা জানি কে, আকর্ষণ বলটা কত হবে? এদের মধ্যে আকর্ষণ বলটা হবে কি, আমরা কি জানি, কে কিউ কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার। আর সূত্রে এখানে আর ছিল আর নিচে কিউ ছিল, এটা তো কিউ না, এটা কিউ নট হবে আর কি। এই কিউ নট আর কিউ নট কাটা, আর আর এই স্কোয়ার কাটা, তাহলে হইলো কি কে কিউ ডিভাইড বাই আর। তাহলে এটাই হলো কার মান? ভি এর মান। তাহলে আশা করি যে ভি এর যে সূত্রটা কোত্থেকে আসলো সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে ভি এর আমরা দুইটা সূত্র পেলাম, ভি সমান একটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এটাও কাজে লাগবে। আবার যখন চার্জের পরিমাণ দেওয়া থাকবে এবং এটা গোলকের ক্ষেত্রে, ভি এটা মেনলি গোলকের ক্ষেত্রে এটা কাজে লাগবে। একটা যদি এরকম গোলক চার্জ থাকে সেক্ষেত্রে ভি সমান হবে কে কিউ ডিভাইডেড বাই আর। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে যে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ চার্জের পাশে বিভব কেমন হবে। তাহলে বিভবগুলো কিরকম হবে পজিটিভ এবং নেগেটিভ চার্জের ক্ষেত্রে? তাহলে আমরা দেখছি যে যত, একটু আগে দেখলাম যে যত বেশি কাছে আসবে, যত বেশি কি কাছে আসবে তত বেশি এটা, এই চার্জটাকে যত বেশি আমরা এই দিকে নিয়ে আসবো, যত বেশি এই দিকে নিয়ে আসবো আকর্ষণ বলের মান কি হবে তত বেশি হবে। তাহলে কৃত কাজের পরিমাণও কি হবে? বিকর্ষণ বলের মান বেশি হবে, ফলে প্রয়োগকৃত বলের মানও বেশি হবে, এই জন্য কৃত কাজের পরিমাণও কি হবে? বেশি হবে। এই জন্য এই বস্তুটার এর এর কাছাকাছি একটা জায়গায় কি হবে? বিভবের মান বেশি হবে, দূরে বিভবের মান আরো কম হবে, আরো দূরে আরো কম হবে। তাহলে এরকম বিন্দু থেকে যত দূরে যাওয়া হবে বিভবের মান কি হবে? তত তোমার কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমার একটা চার্জ দেখিয়েছে, এটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে বিভব মাঝখানে একটা কি হবে? এটা হচ্ছে সমবিভব তল বলা আছে, অর্থাৎ এখানে দুইজনের জন্য বিভবটা কি সমান সমান। তাহলে এই বিন্দুতে কোনো কাজ করতে হবে না, কেন? এই যতটুকু বিকর্ষণ করবে ততটুকুই আকর্ষণ করবে, তাহলে এই বিন্দুতে সে অটোমেটিক নিজে নিজে কি করবে? মুভ করবে এই পয়েন্টে। আর এর বাইরে যত সে এইদিকে আসবে বিভবের মান তত বাড়তে থাকবে, এইদিকে যত যাবে তত বিভবের মান বাড়তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা আমরা দেখি যে একটি ধনাত্মক চার্জের আশেপাশে ধনাত্মক হবে এবং একটি ঋণাত্মক চার্জের আশেপাশে ঋণাত্মক বিভব হবে। উদাহরণস্বরূপ বিপরীত সমান চার্জের জন্য সমবিভব রেখাগুলো চিত্রটিতে দেখানো হয়েছে। বাম পাশের বিভব ধনাত্মক এবং সম পরিমাণে কমে কমে ডান পাশে ঋণাত্মক হয়েছে, ঠিক মাঝখানে শূন্য। তাহলে এখানে সবচেয়ে বেশি আস্তে আস্তে কমছে, কমতে 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 এখানে কি হয়ে গেছে? সমবিভক্ত, অর্থাৎ শূন্য হয়েছে, শূন্য হয়ে এদিকে আবার ঋণাত্মক হয়েছে। তো এখন এখানে একটা জিনিস, যে ঋণাত্মক বিভব জিনিসটা আসলে কি? আমরা ধনাত্মক বিভবটা সহজে বুঝে গেলাম যে ধনাত্মক বিভবটা কি, যে আমরা দেখলাম এখানে যদি একটা পজিটিভ কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে এখান থেকে আমরা যদি 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসতে চাই তাহলে এখানে কি করতে হবে? কাজ করতে হবে, এই দিকে বল প্রয়োগ করে কি করতে হবে? কাজ করতে হবে এই বিন্দুতে নিয়ে আসার জন্য এখান থেকে। তাহলে কাজটা এখানে কি? এটাকে নিয়ে আসার জন্য কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তো তার কারণ এখানে এই বিকর্ষণ করে আমাদেরকে ঠেলে নিয়ে আসতে হবে। তাহলে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে কাজটা কি হচ্ছে? বস্তুটা সরণও কি হচ্ছে? ওই দিকেই হচ্ছে, কাজটা ধনাত্মক হচ্ছে, এই জন্য বিভবটাও ধনাত্মক। তাহলে এখানে ঋণাত্মক বিভব জিনিসটা কি? ঋণাত্মক বিভব জিনিসটা হচ্ছে যদি এখানে নেগেটিভ চার্জ থাকে তাহলে এখানে পুরো ঘটনাটাই কিন্তু উল্টা। তাহলে এখান থেকে একটা পজিটিভ চার্জ কিন্তু কি হবে? অটোমেটিক্যালি এখানে আসবে। তাহলে এবার কিন্তু আমাদেরকে এই জায়গায় ধরে রাখার জন্য কিন্তু এবার আমার উল্টা দিকে বল প্রয়োগ করবে, তার কারণ আকর্ষণ বল তো কাজ করবে কোন দিকে? এই দিকে। আর আমাদেরকে এই বিন্দুতে যে আর ডিস্টেন্স দূরে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে নিয়ে আসার জন্য এবার আমাদেরকে এ তো
বল এবার আমাদেরকে কোন দিকে প্রয়োগ করে রাখতে হবে, এই দিকে বল প্রয়োগ করে রাখতে হবে, নইলে কি হবে, সেটা আস্তে আস্তে কি হবে, এই দিকে নিজে থেকেই ওই দিকে সরে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে বলটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সরণের উল্টা দিকে। তাহলে আমাদেরকে এই পয়েন্টে ধরে রাখার জন্য উল্টা দিকে বল প্রয়োগ করে কি করতে হবে, ধরে রাখতে হবে, নইলে সে তো আস্তে আস্তে কোথায় চলে যাবে, কিউ চার্জের কাছে চলে যাবে। তাহলে এখানে সরণ, বস্তুর সরণ হচ্ছে এই দিকে, আর আমাদেরকে বল প্রয়োগ করতেছে হচ্ছে এবার কি উল্টা দিকে। তার কারণ এখানে এখানে এটা বলটা হচ্ছে কি এই চার্জের জন্য এই পরগাধানের উপর এটা হচ্ছে আকর্ষণধর্মী বল, এটা হচ্ছে কি আকর্ষণধর্মী বল। এখানে আমাদেরকে অসীম থেকে ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য বল প্রয়োগ করা লাগবে না, উল্টা আর ডিস্টেন্স দূরে ধরে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই দিকে বল প্রয়োগ করে রাখতে হবে। তাহলে তার মানে এবার আমাদেরকে সরণের কি উল্টা দিকে বল প্রয়োগ করতে আছে। এই জন্য ঋণাত্মক চার্জের জন্য বিভবটা কি হবে, ঋণাত্মক হবে, অর্থাৎ কাজটা কি হবে, বলের বিপরীতে কাজ হবে, অর্থাৎ এখানে কি হবে, বলের বিপরীত দিকে কাজ হবে। তো এটা আছে ঋণাত্মক, ওই জন্য এখানে বিষয়টা আছে এরকম। তাহলে এটা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে এই পর্যন্ত কি হবে, তাহলে এইখানে নিতে যে কাজ করতে হবে, এখানে তার চেয়ে কম, এখানে তার চেয়েও কম, এখানে তার চেয়েও কম, এখানে তার চেয়েও কম, এইখানে কি করতে হবে আরো, এখানে একদম কাজের পরিমাণ শূন্য দুইটার মাঝখানে। এবার যদি এটা পার করি আমরা তাহলে এখানে ঋণাত্মক কাজ, এবার উল্টা দিকে বলটাকে কি করতে হবে, টেনে ধরতে হবে, এখানে কি করতে হবে, এই দিকে ঠেলে দিতে হবে, আর এখানে কি করতে হবে, এই চার্জের উল্টা দিকে, অর্থাৎ এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক কাজ করতে পারে, এখানে ঋণাত্মক কাজ করতে 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 এখানে কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে এইদিকে ধনাত্মকের সর্বোচ্চ, এদিকে ঋণাত্মকের সর্বোচ্চ, আর এই মাঝখানে একটা থাকবে কি নিউট্রাল। তাহলে এই জায়গায় এসে ডিরেকশনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কাজের মানে প্রয়োগকৃত বলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর যদি আমরা দেখি বিভব পার্থক্য, বিভব পার্থক্য জিনিসটা কি, এখানে যদি আমরা এই জিনিসটাকে এখানেই যদি আমরা সহজভাবে বুঝি জিনিসটাকে, এখানে দেখো যে মনে করো যে এইখানে কি আছে, এইটা একটা চার্জের কারণে তড়িৎ ক্ষেত্র, এই চার্জের কারণে, ঠিক আছে, এটা কিউ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। এখন এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, তাহলে বিভব পার্থক্যটা জিনিস কি, তাহলে এই পয়েন্টে নিয়ে আসার জন্য কাজ করতে হবে অসীম থেকে, এটা অসীম, অসীম থেকে যখন আমরা এই পয়েন্টে নিয়ে আসবো তখন এক ধরনের কাজ মনে করো W1, আর এখান থেকে যদি আমাদের আবার এই বিন্দুতে নিয়ে আসতে হয় তাহলে এটার জন্য কি কৃত কাজ মনে করো W2, এবং চার্জটা যদি একক হয় তাহলে এটাকে আমরা V2 বলতে পারি, এটাকে বলতে পারি V1, মানে একক চার্জের উপর কৃত কাজটা কি V, আর যে কোনো চার্জের জন্য W। তো এটা যদি হয়, এখন আমি যদি বলি এই বিন্দু এবং এই বিন্দু, তো এটা মনে করো 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু, তাহলে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে নিয়ে আসার জন্য এক্সট্রা কতটুকু কাজ করতে হলো, তাহলে V2 মাইনাস V1 হবে না, বা W2 যদি যে কোনো চার্জের জন্য হয় তাহলে W2 মাইনাস কি হবে W1, আর যদি একক পরিমাণ চার্জকে নিয়ে আসতে হয় তাহলে সেই কাজটা হবে V2 মাইনাস V1। তাহলে এইটা হচ্ছে কি বিভব পার্থক্য, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যে কি বিভব পার্থক্য। এখন এইটা যদি কি হয় সমদূরত্ব, এখান থেকে যে দূরত্ব আছে সমদূরত্বে যদি কি হয় আর একটা হয়, তাহলে এখান থেকেও কি করতে হবে, এটা যদি V3 হয় তাহলে এখানে কিন্তু এই যে V1 আর V3 কিন্তু সমান হবে, তার কারণ এখানে কি সমান ডিস্টেন্স, অর্থাৎ এই যে বিন্দু, এই দুইটা বিন্দুকে কি বলা হবে, সমান বিভবের বিন্দু। তাহলে এইখান থেকে যদি একটা চার্জকে এখানে নিতে হয় তাহলে কিন্তু কোনো কাজ করতে হবে না, কারণ এই দুইটার বিভব সমান, ঠিক আছে। আর এইখানে নিয়ে আসলে এক্সট্রা কাজ করতে হবে কেন, তখন এখানে আকর্ষণ বলটা কি, এখানে এখান থেকে এইখানে নিয়ে আসতে হলে এই চার্জটার বিকর্ষণ বল বেড়ে যায়, আর এই জায়গায় এই দুই ভি, এই যে 1 বিন্দু আর 3 বিন্দুতে কিন্তু Q1 এর জন্য যে বিকর্ষণ বল সেম সেম, তাহলে বলের পরিমাণ কি একই, এখানে সরাইলে বলের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এই জন্য এখানে কাজের পরিমাণও কি মানে এক্সট্রা কোনো কাজ করতে হয় না, এক্সট্রা কোনো বল প্রয়োগ করতে হয় না, এখানে যে পরিমাণ বাইরে থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে এখানে সেই পরিমাণ কাজ করতে হয়েছে। ওই জন্য এখান থেকে যদি আমরা একটা চার্জকে এখানে নিয়ে আসি সেক্ষেত্রে কোনো কাজ করতে হবে না, কিন্তু এখান থেকে যদি এই দিকে নিয়ে আসতে হয় তাহলে কাজ করতে হয়। অর্থাৎ আলাদা বিভবের দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা একটা চার্জকে আদান প্রদান করি তাহলে কাজ করতে হয়, আর একই বিভবের দুইটা বিন্দুতে যদি একটা চার্জকে আমরা নড়াচড়া করতে চাই তাহলে সেখানে কোনো কাজ করতে হয় না। তাহলে বিভব পার্থক্য জিনিসটাও তোমরা বুঝতে পারলা, যে দুইটা বিন্দু যদি একটা বিন্দু কাছে হয় একটা বিন্দু দূরে হয়, আমাদের যে মেইন চার্জ আছে সেটার, তাহলে দূরের বিন্দুতে যে কাজ করতে হবে কাছের বিন্দুতে কাজ আরো বেশি করতে হবে। তাহলে এই যে দূরের বিন্দুটা থেকে কাছের বিন্দুতে নিয়ে আসার জন্য এক্সট্রা যে কাজটা করতে হলো সেটাই হচ্ছে কি
যদি একক চার্জের জন্য করতে হয় তাহলে সেটাকে আমরা বলতেছি বিভব পার্থক্য, আর যদি অন্য চার্জের জন্য হয় তাহলে সেটা হচ্ছে কাজের পার্থক্য। সেক্ষেত্রে বিভব পার্থক্য সাধারণত কি যে কোনো দুইটার বিভবের ডিফারেন্স হিসেবেই দেখানো হয়, V2 মাইনাস V1, তো সবগুলোকে ভি দ্বারাই প্রকাশ করা হয়। তো দেখি এখানে কি বলছে বিভব পার্থক্য। তোমরা সবাই ইলেকট্রিক লাইনের গায়ে নানা রকম সতর্কবাণী দেখেছো, যেমন বিপজ্জনক 10,000 ভোল্ট, মানে এই বিভব পার্থক্য আছে 10,000 ভোল্টেজ। তোমরা সবাই জানো ইলেকট্রিক শক বলে একটা বিষয় আছে, এটি খুব বিপজ্জনক। অসতর্ক মানুষ ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, সেরকম উদাহরণও আছে। তোমরা যদি বিভব বিষয়টা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই এখন অনুমান করতে পারছো আসলে কি ঘটে। কোথাও যদি বিভব বা পটেনশিয়াল বেশি থাকে এবং তুমি যদি সেটা স্পর্শ করো, তোমার শরীরের পটেনশিয়াল যেহেতু কম, সেই জন্য বেশি বিভবের জায়গা থেকে চার্জ তোমার শরীরে আসবে। চার্জের সেই প্রবাহ কতটুকু তার উপর নির্ভর করে তোমার ভেতরে অনেক কিছু হতে পারে। তাহলে আমরা যদি আবার সেম জিনিসগুলাই দেখি এইখানে, তাহলে এই সেম জায়গাটাই, তাহলে মনে করো যে এই বিন্দুতে কি, এটা একটা বিন্দু, এই বিন্দুতে তোমার বিভবের মান অনেক বেশি, মানে কি, তার মানে এখানে কি এই মেইন চার্জটা একে বিকর্ষণটা কি করতেছে, বেশি করতেছে। তার মানে এখানে অনেক, এখান বাইরে থেকে এখানে নিয়ে আসতে অনেক বেশি কাজ করতে হয়েছে, তাহলে এখানে বিভবের মান বেশি। আর এই পয়েন্টে বিভবের মান কম, তাহলে বাইরে থেকে একটা চার্জকে এখানে নিয়ে আসতে বিভব কি করতে হয়, কম কাজ করতে হয়। এখন এই দুই বিন্দুকে যদি আমরা কানেক্ট করে দেই, তাহলে এখানে যে 1 কুলম্ব চার্জটা ছিল সেটা স্বাভাবিকভাবে এখান থেকে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। কেন? কারণ এখানে তো বিকর্ষণ বল বেশি, এখানে বিকর্ষণ বল কম, অথবা এখানে কি কাজ করতে হচ্ছে বেশি আর এখানে কাজ করতে হচ্ছে কম। তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো জিনিস উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালে আসতে চাই। তাহলে যদি এই দুই বিন্দুর কানেকশন করে দেওয়া হয়, তাহলে এখানে চার্জটা কি হবে, পজিটিভ চার্জটা ডেফিনেটলি এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এখানে চলে আসবে। ঠিক আছে? তো এই জন্য যখন এটা বলতেছে, যখন কোনো একটা কারেন্টের লাইনে অনেক বেশি উচ্চ বিভব থাকে আর আমাদের শরীরে সাধারণত নিম্ন বিভব বা শূন্য বিভব থাকে, এই জন্য যখন আমরা এটা স্পর্শ করি তখন বেশি বিভবের জায়গা থেকে কম, শরীরে কম বিভবের জায়গায় কি হবে, চার্জ চলে আসবে। তখন চার্জ সবসময় নিম্ন বিভব থেকে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে। তবে ইলেকট্রনের ক্ষেত্রে এটা উল্টা, চার্জ বলতে ধনাত্মক চার্জ বোঝায়, আর ইলেকট্রন কিন্তু উল্টা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। চার্জের সেই প্রবাহ কতটুকু তার উপর নির্ভর করে তোমাদের অনেক কিছু হতে পারে। এখন প্রবাহ যদি অনেক বেশি হয়, বিভব পার্থক্যের পরিমাণ যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে অনেক বেশি চার্জ প্রবাহিত হবে, সেক্ষেত্রে মানুষ মারা যেতে পারে। আর যদি বিভব পার্থক্য কম হয়, চার্জ কম প্রবাহিত হয়, সেক্ষেত্রে মানুষ মারা না গেলেও শরীর দুর্বল হয়ে যায়। তুমি যেটা স্পর্শ করছো তার পটেনশিয়াল পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। এক জায়গায় থেকে তোমার শরীর এক জায়গায় তোমার শরীর থেকে চার্জ যাবে, অন্য ক্ষেত্রে শরীরে চার্জ আসবে, দুটাই বিদ্যুৎ প্রবাহের দিক, শুধু ভিন্ন দিক। তাহলে যদি কি হয়, বিভব কম হয়, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন কি চাই। তাহলে আমরা যে যে জিনিসটা স্পর্শ করব সেটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। পজিটিভ মানে উচ্চ বিভব, নেগেটিভ মানে নিম্ন বিভব। তাহলে আমরা যদি নেগেটিভ পজিটিভ নিম্ন বিভব স্পর্শ করি, অর্থাৎ নেগেটিভ স্পর্শ করে ফেলি, যদি আমরা কি করি নেগেটিভ স্পর্শ করি, তাহলে ওখান থেকে আমাদের শরীরে কি ইলেকট্রন আসবে। আবার যদি আমরা উচ্চ বিভব মানে পজিটিভ, মানে সেখানে ইলেকট্রন কম, সেটা যদি স্পর্শ করি তাহলে আমাদের শরীর থেকে সেখানে কি হবে, ইলেকট্রন যাবে। তখন ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে দুইটাতেই কি ইলেকট্রনের প্রবাহ, শুধুমাত্র ডিরেকশনটা কি আলাদা আলাদা। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো চার্জ প্রবাহিত হয় বিভব পার্থক্যের কারণে। তাহলে বিভব পার্থক্য না থাকলে কিন্তু চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা যাবে না। যখন বিভব পার্থক্য হবে তার মানে এক জায়গায় কাজ করতে হয় বেশি, অর্থাৎ একই সরণের জন্য বল প্রয়োগ করতে হয় বেশি, আরেক জায়গায় একই সরণের জন্য বল প্রয়োগ করতে হয় কম। তাহলে স্বাভাবিকভাবে সে কি করবে, বেশি থেকে কমের দিকে যাবে। তো বিভবের মানের জন্য নয়, বিভবের পার্থক্যের জন্য। ঠিক আছে? তাহলে দুইটাই এক জায়গায় 500 বিভব, আরেক জায়গায় 500 বিভব, তাহলে তো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে না। কিন্তু এক জায়গায় এক বিভব, আরেক জায়গায় কি 2 বিভব আছে, তাহলে কিন্তু ডেফিনেটলি 2 বিভব থেকে 1 বিভবের দিকে আসবে। তাহলে এখানে বিভবের পরিমাণের উপর নির্ভর করতেছে না, বিভব পার্থক্যের উপর নির্ভর করতেছে। এই জিনিসটা আছে তোমার কি পানি প্রবাহের মতো। মনে করো এটা একটা পাত্র,
এই দুই পাত্রেই কি আছে? পানি আছে। একটা চিকন পাত্র, মনে করো একটা চিকন পাত্র, এটা হচ্ছে অনেক চিকন পাত্র, বা এটা অনেক মোটা পাত্র, আর আগেরটা কি চিকন পাত্র। এখন এই মোটা পাত্রে যদি এই লেভেলে পানি থাকে তাহলেও কিন্তু অনেক পানি, এই লেভেলে যদি পানি থাকে তাহলেও কিন্তু কি ওই চিকন পাত্রের চেয়ে বেশি পানি থাকবে। আর এখানে যদি এই লেভেলেও পানি থাকে তাও কিন্তু এটার চেয়ে কি কম পানি থাকবে। তারপরও পাইপ দ্বারা কানেক্ট করলে কিন্তু পানি এখান থেকে কি এখানেই আসবে। কেন? এখানে পানির পরিমাপের উপর নির্ভর করছে না, নির্ভর করতেছে কি হাইটের উপর। আমরা জানি যে হাইট যত বেশি হয় বিভব তত কি হয়, এমজিএইচ। ইপি সমান কি করছি আমরা, এমজিএইচ। অর্থাৎ হাইট যত বেশি হয় বিভব কি হয় তত বেশি হয়, আর হাইট যত কম বিভব তত কম। আর যে কোনো বস্তু সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে, সেটা বস্তুর ক্ষেত্রে হোক বা চার্জের ক্ষেত্রেই হোক। তাহলে এখানে কি হবে, ওই জন্য উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে আসবে, অর্থাৎ উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে আসবে। তা এই চার্জের ক্ষেত্রেও তাই, সে সবসময় এই পার্থক্যের উপর নির্ভর করে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে। পরিমাণে এখানে মনে করো উচ্চতাটা সেম আছে, তাহলে এখানে যেই হয় এখানেও সেম বিভব। এখানে কিন্তু পানি অনেক কম, আর এখানে কিন্তু পানি অনেক বেশি, তারপরেও কিন্তু পানি এখান থেকে এখানে আসবে না, এখান থেকে এখানে যাবে না। তার কারণ দুইটার হাইট সমান, মানে বিভবটাও কি, বিভব শক্তিটাও সমান। এই জন্য সমান বিভবের ক্ষেত্রে কখনোই কি হবে না, তোমার পানি গতিশীল হবে না, যে কোনো জিনিস গতিশীল হবে না। কাজের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। সেই কারণে একটা কাক যখন হাই হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের উপর বসে, সে ইলেকট্রিক শক খায় না। কারণ তারের বিভব এবং তার নিজের বিভব সমান, কোনো পার্থক্য নেই। কেন? কারণ সে যখন শুধুমাত্র একটা তারকে স্পর্শ করে, মানুষের ক্ষেত্রেও এটা হতে পারে, শুধুমাত্র যখন একটা তারকে স্পর্শ করে সে কি করছে, এই তারের উপরেই কি, এই কাকটা কি আছে, এই তারের উপরেই কি আছে, বসে আছে। তাহলে তার শরীরের বিভব এবং তারের বিভব সেম সেম হয়ে গেছে। তাহলে এখানে তার শরীরের মধ্যে দিয়ে কোনো চার্জ প্রবাহিত হবে না। কিন্তু সে যদি কখনো কি করে, পাখা দিয়ে উপরের তারটাকে স্পর্শ করে, একসাথে দুইটা তার স্পর্শ করে, অনেক সময় বাদুর দেখা যায়, বাদুর মরে থাকে, বাদুরের পাখা অনেক বড় হয়, তারা চলার পথে একসাথে দুইটা তার স্পর্শ করে ফেলে। তখন তো একটা চার্জে একটা তারে কি বিভব কম, আর একটা তারে বিভব বেশি, তখন তার শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই জন্য বাদুর মারা যায়। ইভেন একটা পাখিও যদি কি হয়, একসাথে দুইটা তার কখনো স্পর্শ করে, সে মারা যাবে। কিন্তু তারা সাধারণত একটা তারের উপরই বসে, এই জন্য পাখি কি মারা যান। ইভেন মানুষও যদি শুধু একটা তারকে স্পর্শ করে তাহলে মানুষেরও খুব বেশি ক্ষতি হবে না, একটু ঝাঁকুনি দিতে পারে কিন্তু সে মারা যাবে না। তো তার মধ্যে তো ওইভাবে বিদ্যুৎ প্রবাহ হবে না। শুধুমাত্র স্পর্শ করার সময় তার শরীরের বিভবটা একটু বেড়ে যাবে, তার কারণ তার বিভবটা আগে কম ছিল, হাই ভোল্টেজ ধরার ফলে তার শরীরের বিভবটা একটু বেড়ে গেছে, এই জন্য সে একটু ঝাঁকি খাবে, কিন্তু তার শরীরের ভিতর দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না, এই জন্য সে মারা যাবে না। কিন্তু সে যদি ওই তার ধরে আবার মাটির উপর দাঁড়ায় থাকে তাহলে মাটির বিভব তো কম। ঠিক আছে, এই জন্য একজন মানুষ যদি পাখির মতো উঠতে পারতো এবং সে যদি উঠতে উঠতে গিয়ে শুধু একটা তার ধরতো, তাহলে একজন মানুষও কি হতো না, শক খাইতো না। কিন্তু মানুষ শক খায় কেন? তার মানুষ তো সাধারণত কি মাটির উপর দাঁড়িয়ে ধরে, গাছের উপর দাঁড়িয়ে ধরে, বা অন্য কোনো প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ধরে, এই জন্য মানুষ কি হয়, শক খায়। বা কাঠের উপর দাঁড়িয়ে যদি একটা তার কেউ স্পর্শ করে, শুধু একটু ঝাঁকুনি খাবে কিন্তু মারা যাবে না। শুধু তাই নয়, 10,000 কিংবা 20,000 ভোল্টের হাই ভোল্টেজ যে কর্মীরা হেলিকপ্টার দিয়ে খালি হাতে কাজ করে, এই যে এখানে একটা সুন্দর কথা, তারা যখন হেলিকপ্টার দিয়ে কাজ করে খালি হাতে, তখন কিন্তু তারা হেলিকপ্টারের যে বেসমেন্টটা আছে এটা অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি থাকে। ফলে তারা যখন খালি হাতে ওই যে উচ্চ ভোল্টেজের তারটা ধরে, তখন তাদের শরীরের ভোল্টেজ এবং তারের ভোল্টেজ সমান হয়ে যায়। এবং হেলিকপ্টার যেহেতু ফাঁকা জায়গায় আছে, তারা যদি ইভেন হেলিকপ্টারটা যদি তাদের কি হয়, হেলিকপ্টারের যে নিচের যে প্ল্যাটফর্মটা এটা যদি অপরিবাহী নাও হয়, তারপরেও কিন্তু পুরো হেলিকপ্টার তার এগুলো সব একই পরিমাণ ভোল্টেজে কি হবে, পরিণত হয়ে যাবে, এই জন্য তারা শক খাবে না। আর কিন্তু হেলিকপ্টারের সাথে যদি একটা তার দিয়ে মাটিতে কানেক্ট করা হয়, তখন কিন্তু কি হবে, হেলিকপ্টার সব পুড়ে যাবে। কেন? তার কারণ উচ্চ ভোল্টেজের তার থেকে ইলেকট্রন ওই মানুষের দেহ দিয়ে হেলিকপ্টার দিয়ে কোথায় চলে যাবে, মাটিতে চলে যাবে। মানে হেলিকপ্টারে যে আকাশের মধ্যে একটু আগে বললাম, মানুষ যদি পাখির মধ্যে উঠতে পারতো, অর্থাৎ হেলিকপ্টারে যখন উঠতেছে তখন খালি হাতে যখন সে তার টাচ করতেছে তখন তারা শক খাচ্ছে না। কারণ শূন্যে থাকার কারণে তারা যখন হাই ভোল্টেজ স্পর্শ করে তখন তাদের শরীরের ভোল্টেজ তারের সমান হয়ে যায়, এবং সমান যখন হয় তখন তার শরীরের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ হয় না, এই জন্য তাদের কোনো কিছু হয় না। মানুষ সাধারণত
শক খাওয়ার পর মারা যায় কখন? যখন শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হয়, তখন মানুষের রক্ত কি হয়ে যায়? রক্ত এবং শরীরের ভিতরে যে পানি আছে, রক্তের মধ্যে যে পানি আছে, এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই হাইড্রোজেন এবং অক্সিজেনে কি হয়ে যায়? ভেঙে যায়, অর্থাৎ হাইড্রোলাইসিস হয়ে যায়। এই হাইড্রোলাইসিসের কারণেই কি হয়? মানুষ মারা যায়। তাহলে যেহেতু কোনো পার্থক্য থাকে না, বিভব পার্থক্য থাকে না, শুধুমাত্র উড়ে উড়ে যদি কেউ চার্জটাকে তারকে ধরে, তাহলে বিভব পার্থক্য থাকে না, তাই কোনো চার্জ প্রবাহিত হয় না, ফলে তারা ইলেকট্রিক শকও খায় না। তার মানে হচ্ছে ভোল্টেজটা গুরুত্বপূর্ণ না, ভোল্টেজের পার্থক্যটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভোল্টেজের পার্থক্য গুরুত্বপূর্ণ, ভোল্টেজের মান নয়। তো তারপরেও যখন ভোল্টেজের মান মাপতে হয়, তখন তার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকলে ভালো হয়। তার কারণ পার্থক্য মাপার জন্যও তো একটা কি থাকতে হবে, একক থাকতে হবে বা মাপতে হবে। ঠিক আছে, আমাদের জীবনে আমরা পৃথিবীকে শূন্য বিভব ধরে নেই। পৃথিবীটা এত বিশাল যে এর মাঝে খানিকটা চার্জ দিলে সেটা গ্রহণ করতে পারে, তার জন্য তার বিভব বেড়ে যায় না, আবার খানিকটা চার্জ নিয়ে গেলে তার বিভব কমেও যায় না, তাই সেটাকে শূন্য বিভব ধরে সবকিছু তার সাপেক্ষে মাপা হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি সবসময় খুব ভালো করে ভূমির সাথে লাগানো হয়, যার অর্থ কোনো দুর্ঘটনা হঠাৎ করে যদি প্রচুর পরিমাণে চার্জ আসে, তাহলে সেটার জন্য দ্রুত পৃথিবীতে চলে যায় এবং আশেপাশে যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা অনেকটা ইয়ার মতো, সাধারণত কোনো কিছুর হাইট যখন মাপা হয় তখন সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয়। কেন? তার কারণ সমুদ্র পৃষ্ঠের হাইট সবসময় কি থাকে? ফিক্সড থাকে। সারা দুনিয়ার সমস্ত নদীর পানি সমুদ্রে গেলেও সমুদ্রের উচ্চতা বাড়ে না, আবার প্রচন্ড রোদে সমুদ্রের পানি যদি কি হয়, বাষ্পে পরিণত হয়, মেঘে পরিণত হয়, তারপরও সমুদ্রের পানির উচ্চতা বাড়ে না বা কমে না। এই জন্য সমুদ্রের পানিকে কি করা হয়, এটা হাইট ধরে তোমার যে কোনো জায়গার উচ্চতা মাপা হয়। একইভাবে চার্জের ক্ষেত্রে পৃথিবীর যে চার্জ এটা অনেক বেশি, এখানে অল্প কিছু ইলেকট্রন বা প্রোটন গেলে তার চার্জের কোনো পরিবর্তন হয় না। মুহূর্তের মধ্যে প্রচুর পরিমাণ ইলেকট্রনের প্রবাহ হয়ে সে কি করে দিতে পারে, বিভবটাকে ব্যালেন্স করে দিতে পারে। অর্থাৎ পৃথিবীর সাথে যে জিনিসটাই সংযুক্ত থাকবে তারই বিভব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার কারণ এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রনের প্রবাহ হয়। ফলে দুর্ঘটনার কারণে যদি কোথাও অনেক বেশি চার্জ চলে আসে, তাহলে সেটা যদি পৃথিবীর সাথে যুক্ত করে দেওয়া হয়, সেক্ষেত্রে পৃথিবী থেকে চার্জ গিয়ে বা পৃথিবীতে চার্জ এসে সেটা কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ এটা শূন্য চার্জে পরিণত হয়। তখন মানুষ কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি, সেটা ফ্রিজ বা বা মিটারের ক্ষেত্রে তোমরা দেখবা যে ওইখানে একটা আর্থিং বলে একটা কথা আছে, আর্থিং করা থাকে। অর্থাৎ কখনো যদি দুর্ঘটনাবশত অনেক পরিমাণ চার্জ কোথাও জমা হয়, ভোল্টেজ জমা হয়, তাহলে মানুষ যদি টাচ করে তাহলে সেটা তো কি হয়ে যাবে, শরীরের ভিতর দিয়ে মাটিতে যাবে, এই জন্য মারা যেতে পারে। এই জন্য ওটা কি করা হয়, তোমার মিটারের সাথে বা ওই বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে একটা তার মাটির সাথে লাগানো হয়, যাতে হঠাৎ করে অনেক বেশি চার্জ আসলে সেটা তোমার মাটিতে চলে যেতে পারে এবং মুহূর্তের মধ্যে তার চার্জটা জিরো হয়ে যাবে, পৃথিবীর সমান হয়। সেক্ষেত্রে মানুষও যদি পৃথিবীতে দাঁড়িয়ে ওই তার স্পর্শ করে, তখন মানুষ, পৃথিবী, ওই যন্ত্র সবার চার্জ সেম হয়ে যায়, তখন সেটা কি করে না, মানুষ মারা যায় না, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, ফলে শরীরের হাইড্রোলাইসিসও, শরীরের রক্তের মধ্যে যে পানি আছে বা অন্যান্য জায়গায় যে পানি আছে সেগুলোর মধ্যে হাইড্রোলাইসিস হয় না, মানুষ মারাও যায় না। তো এই ছিল এই অধ্যায়ের এই পর্যন্ত পড়াশোনা। তো এর পরের যে অংশগুলো আছে এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরের ক্লাসে দেখব। আজকে এই পর্যন্ত থাক। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।